আসসালামু আলাইকুম। আমাকে কেউ কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ভাই কে বলছেন? নাজমুল ভাই? জি যে আমি ভাই সারোয়ার, আমার নাম তো আচ্ছা জন লেখা হচ্ছে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নাম। ভাই আপনার কি ওই যে উম, কি বলে মেসেঞ্জার গ্রুপে কি অ্যাড হইতে পারছেন? জি, আমি তো ফার্স্টে অ্যাড হয়েছে। আমি পারতেছি না, বুঝতেছি না কিছু। আপনি কি একটু চেক করে দেখবেন যে আমি আছি কিনা? গোলাম সারোয়ার আচ্ছা, আমি দেখতেছি। একটু দেখেন তো ভাই। ভাই এর ভিতরে আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো ভাই। 01921 এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। 01 921 921 110 110 120। 120। নাজমুল ভাই তাই না? জি, আচ্ছা আমি একটু কল দিচ্ছি, হ্যাঁ। ওকে। নাজমুল ভাই আমার কল কি গেছে? আসে নাই ভাই? আপনার আপনার 01911 বলছেন বলছেন না? 0921 ও সরি সরি, 01921 তারপর 110 110 না? হ্যাঁ তারপর 120। 120। আপনি তো অ্যাড আছেন ভাই, দেখতেছি অ্যাড আছেন আপনি। আমি অ্যাড আছি? জি আচ্ছা, তাহলে আপনি কি আমাকে একটু মেসেজ করতে পারেন? না এটা তো গ্রুপে মেসেজ তাই না? জি। ভাইয়া আপনি মেসেজ রিকোয়েস্ট চেক করেন, দেখেন হয়তোবা গ্রুপে মেসেজের রিকোয়েস্ট গেছে। হ্যাঁ নাজমুল ভাই। হুম, ও আচ্ছা 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 সরি। আচ্ছা ভাই, কালকে যে হচ্ছে মানে গত ক্লাসে যে হচ্ছে স্লাইড শো গুলা দিছিল ওগুলা কোথায় আছে? কার কাছে আছে? এগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, স্যার দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, প্রথম দুই তিনটা ডিজিট দিয়ে কে যেন ঢুকছেন, ওনার নামটা, আপনার নামটা লিখতে লিখতে হবে সম্ভবত। আমি তো এডিট করতে পারতেছি না আমার নামটা। রিনেম। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন সবাই?
হ্যাঁ ভালো ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কে বলছিলেন ভাইজান? ভাই মোহাম্মদ আরিফ বলছিলাম। হ্যাঁ আরিফ ভাই, আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমি কুমিল্লা থেকে বলছি। আপনি কোথা থেকে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম ভাই। আচ্ছা আরিফ ভাই, হ্যাঁ জি মেসেঞ্জারে আপনার নাম লিখে ফোন নাম্বারটা একটু লিখে দেন, হ্যাঁ ভাই, যাতে করে আমরা আচ্ছা সবাই কাজ করতে পারি। নারায়ণগঞ্জ থেকে কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। আরিফ ভাই নারায়ণগঞ্জের কোথায় আছেন? হ্যাঁ নারায়ণগঞ্জ, আমি সিটি কর্পোরেশনের ভিতরে ভাই, সৈয়দপুর করাইতলা আমার লোকেশনের নাম। আমি আছি রূপগঞ্জে ভাই। ও রূপগঞ্জ। জি 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 আমি এই যে সিটি কর্পোরেশন যে আপনার পৌরসভাটা না, জি জি জি। এখান থেকে ঠিক আমার এখানে আসতে আপনার নিতাইগঞ্জ অটো স্ট্যান্ড থেকে আপনার 5 মিনিট লাগে, 10 টাকা অটো ভাড়া নেয়, সৈয়দপুর করাইতলা। Thank you ভাই। জি ভাই, হ্যালো। হ্যালো। ভাইজান, ওই যে আপনার নামটা এখানে দেখা যাচ্ছে না, জি ওই নাম জি জি, আমি দিতেছি। নাম আর কি বলবো, নাম আর কি দেবো? নামটা দিলে হয়ে যাবে আপনার। না এমনি ওই যে রিনেম করতে হবে আপনার এখানের মধ্যে। কিছু কিছু নাম আছে যেমন 88018, হ্যাঁ এই ধরনের নামগুলো ডিজিট গুলো চেঞ্জ করে নাম এবং ওই যে আপনার কি বলে এটাকে আমার ওয়ার্ডার তো নাম্বারটা লিখে দিতে বলছে হ্যাঁ, আমার তো নাম আর অর্ডার নাম্বার দেওয়া ভাই, এটাতে না। আমার আইডির সাথে দেওয়া আছে। নাম আর আমার অর্ডার নাম্বার। এই যে আমি কথা বলি এখানে, আমার এই যে দেখেন হ্যালো নাম আর এভরিওয়ান, অর্ডার সবাই নাম্বার আমার ভয়েস উঠছে। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি জি, শোনা ওয়ালাইকুম যাইতেছে। আসসালাম। ওকে, Recording in progress. আবার রেকর্ড করে কে ভাই? আচ্ছা, আপনাদের যে হোমওয়ার্ক গুলা দেওয়া হয়েছিল, আপনারা কি হোমওয়ার্ক গুলা করছেন? জি জি স্যার। স্যার, জমা জি দিন। করছি। জি স্যার, জমা দিন। চেষ্টা করছি। আচ্ছা, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। গতকালকে আপনারা 65 জন ক্লাস করছেন, মানে লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কতজন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন। বাকিদের কি হয়েছে একটু শুনি আগে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা বলছিলাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি, বলেন। আমারটা মনে মিস ভাই গেছে, একটু দেখবেন। ভাইয়া আমি তো জমা ভাই- দিয়েছি, আমারটা দেখা যাচ্ছে না কেন? আমার তো ক্লিয়ার স্যার, সিগন্যাল। আমিও তো জমা দিয়েছি। আমিও তো দিয়েছি। এইখানে তো ভাই এটা ব্যাচ অন্য ব্যাচের, আপনি স্যার এটা আমাদের ব্যাচের না তো। 214, আমাদেরটা 212। sorry, হ্যাঁ, জি 221। এটা। দ্যাটস গুড। আচ্ছা, হ্যাঁ এখানে ঠিক আছে। এবার তো অনেকজন আছে, 41 জন। আর বাকি যে কয়জন আছেন এই কয়জনের কি হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছি, কিন্তু এটা যে আমি কিভাবে আপলোড দেবো সেটা ভুলে গেছি। আমি মানে অপশনই খুঁজে পাচ্ছি এটা না। তো ওই যে আপনার ফার্স্ট থার্ড ক্লাসের ক্লাসের রেকর্ডটা ওপেন থার্ড করে দেখলে ক্লাসের যে বুঝবেন। হচ্ছে অপশনটা দেওয়া আছে যে থার্ড ক্লাসের অ্যাসাইনমেন্টটা, ওই অপশনটা আমি খুঁজেছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ওটা আপনি ফার্স্ট ক্লাসের আপলোড ভিডিওটা দেওয়ার জন্য। দেখতেন, ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখলে তো বুঝতে পারতেন কিভাবে আপলোড দেয়। আর বাকিদের কি হয়েছে একটু শুনি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমারও সেম প্রবলেম। আমি করছি, পেজ ক্রিয়েট করছি কিন্তু আপলোড করতে পারি নাই। আমি আপনাকে ইনবক্স করছি কিছুক্ষণ আগে।
আমার পেজের লিংকটা আপনাকে ইনবক্স করছি। জি, বুঝতে পারছি। এই যে ন্যায্য মূল্য শখের বাজার, এটা? জি স্যার, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। স্যার আমি গোলাম সরোয়ার, আমারটা আছে কিনা একটু দেখেন তো কাইন্ডলি। আপনি যদি জমা করে থাকেন তাহলে অবশ্যই থাকবে, না থাকার তো কোনো রিজন নেই। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে এইখানে যে 40 জন 42 জন জমা দিছেন, এইগুলা সবগুলা তো ক্লাস টাইমে দেয়া হচ্ছে সম্ভব না, মানে দেখা সম্ভব না। তো আমি এগুলো দেখে আপনাদেরকে আপডেট দিয়ে দিব যদি কোনো ইস্যু থাকে তাহলে। ঠিক আছে, আমি আপাতত দুই একটা পেজ হচ্ছে ওপেন করে দেখাচ্ছি। আর যেহেতু আমরা অলরেডি ক্লাসে যে জিনিসগুলো শিখাইছি সেই জিনিসগুলো আপনারা করে থাকেন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনাদের হোমওয়ার্কটা ঠিকভাবে হয়ে গেছে। ঠিক আছে, সেটা নিয়ে ভয়ের কিছু নাই। তারপর আমি দুই একটা পেজ ওপেন করে দেখতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা যদি এই জায়গাগুলোতে ভুল করে থাকেন কিনা। ঠিক আছে, আচ্ছা স্যার আমার পেজটা একটু দেখেন স্যার। ভাই, এমন বলতে গেলে সবারটাই দেখতে হবে এখন। ঠিক আছে, তো সবারটা তো ক্লাসে দেখতে গেলে 40 জনের পেজ যদি একটা করে 1 মিনিটও সময় দেই তাহলে 40 মিনিট চলে যাবে, এটা তো পসিবল না, তাই না? সো আমি দুই একটা পেজ ওপেন করে দেখাচ্ছি, বাকিগুলা হচ্ছে আমি পরে দেখে নিব। এখন সবগুলা দেখতে গেলে আপনি বলবেন আপনারটা দেখতে, আরেকজন বলবে ভাই আমারটা একটু দেখেন। সো সবগুলা পেজ তো পসিবল না, তাই না? আচ্ছা, এইখানে যেটা দেখতেছি আপু আপনি এটা করছেন, আপনার প্রোফাইল পিকচারে লেখা হচ্ছে হ্যাপি শপিং। কেন? আপনার প্রোফাইল পিকচারে আপনি এটার নাম দিয়ে হয়তো একটা লোগো বানাইতে পারতেন। হ্যাঁ, আমি বলছিলাম যে হয় কোম্পানির লোগো, আদারওয়াইজ যদি নিজের পেজ হয় তাহলে নিজের ছবি দিবেন, তাই না? সো এটা দিতে পারেন। আর হবি স্টোর মানে কি আসলে, ক্যাটাগরি বলেন। এইখানে লিখছেন হচ্ছে বেবি ফুড পাওয়া যায়, মানে আপনি ফুডের প্রতি হচ্ছে ইয়ে দিতেছেন, প্রায়োরিটি দিতেছেন, কিন্তু এখানে লিখছেন হচ্ছে হবি স্টোর, দুইটা কিন্তু সেম জিনিস হলো না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ফিক্স করে ফেলেন। অ্যাবাউট কি লিখছেন, উইল ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ইউর চয়েস, ফেয়ার প্রাইস এন্ড অন সাইড অফ ফুলফিলিং অল দ্য হবিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কিন্তু এইখানে আপনার কোশ্চেন সবগুলো আমি দেখা যাচ্ছে হচ্ছে বেবি ফুড পাওয়া যায়, বেবি ফুড পাওয়া যায়, কোশ্চেন গুলো সেম। দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। হ্যাঁ, এগুলো একটু ঠিক করে নিন, ম্যাচ করে নিন। জি ভাইয়া, এইখানে ওখানে আমি বুঝতে পারছিলাম না ভাইয়া, এর জন্য সেম জিনিসই হয়ে গেছে। বুঝতে পারছি, জি বাটন ভাইয়া, শুধু একটাই রাখছেন, আরেকটা বাটন অ্যাড করা যায় কিন্তু এখানে। একটু প্রবলেম হয়েছে। জি, বাটন একটাই দিছেন, আরো একটা বাটন কিন্তু অ্যাড করা যায়, সো সেটা অ্যাড করে নিয়েন। ভাইয়া আর এই ইন্টারফেসে আমার সমস্যা ছিল একটা, মেসেজটা সই করছিল না। আপনি যেভাবে একটা ম্যাজিক দেখিয়েছিলেন হ্যাঁ, ওইটা হচ্ছে আপু ওটা আপনি কাজই হয়নি। ভিজিটর মোডে দেখেন তাইলে অবশ্যই হবে। হয়নি ভাইয়া, ওই যে আপনি কি তিনটা সেন্ড মেসেজই আবার দিছেন কল টু অ্যাকশন বাটনে? না ভাইয়া, এটা আমি কি দিছিলেন? আম, এমনিতে ওই যে তিনটা ফুট আছে সেখানে দিয়ে তারপর কল নাও সেখানে সেই অপশনটাই ক্লিক করেছিলাম আর কি। কিন্তু যখন ভিউ এস মোডে যায় তখন কোনোটাই অ্যাক্টিভ হয় না। আপনার এটা আমি পেজের নামটা কি? উম্মে সালমা ঝুমুর। এইখানে কি অ্যাড করছেন হোমওয়ার্ক? কি ওই যে এটা পেয়েছি, আচ্ছা দেখতেছি, সমস্যা নেই। এটা যেটা দিছেন ইউআরএলই তো ভুল করছেন। এটা তো সেটিংস facebook.com প্রোফাইলের ইউআরএল দেয়া আপু, এখানে কি ইউআরএল দিছেন? আপনি তো ইউআরএলই দিতে ভুল করছেন আপু, এটা তো পেজের ইউআরএল না। দেখবো কিভাবে? প্রপার ইউআরএল দেন, তাইলে হয়তো দেখা যাবে। আচ্ছা, আমরা আরেকটা ওপেন করি শুরু থেকে, লেটস সি। এইখানে তো ইউআরএলই নাই, এটা দিছেন এইচটিএমএল ফরম্যাটে। কি সরি ভাইয়া, দিছেন? ঠিক কোন জায়গাটা থেকে ইউআরএলটা আসবে? আপনারা তো ইউআরএলটা দিতেই ভুল করছেন, আমি কিন্তু দেখাই দিছিলাম। ধরেন এটা আমার পেজ, আমি এখন পেজে আছি, তাই না? জি, এই যে আমার উপরে ইউআরএল, এই ইউআরএলটা আচ্ছা আচ্ছা কপি আচ্ছা করলেই তো আচ্ছা, হয়ে যেত। জি, থ্যাংক ইউ। স্যার, জি, আমার এক্স্যাক্টলি প্রবলেমটা তো ধরতে পারলাম না। যে আমি যে পেজ তো ওইভাবে ক্রিয়েট করলাম,
বাট আমি সেটিং এ যে জেনারেল পেজ ইনফরমেশন এগুলো কিছুই পেলাম না তো। আপনার পেজের লিংকটা একটু দেন জুমের চ্যাট বক্সে। আমি দিয়েছি তাহমিনা হক তিথি। জুমের চ্যাট বক্সে দিছেন? জুমে দেন, জুমের চ্যাট বক্সে একটু দেন। আচ্ছা, এটা যিনি করছেন ডিজিটাল মার্কেটিং সলিউশন, ডিজিটাল মার্কেটিং সলভার, এইখানে সলিউশন আর এইখানে দিছেন সলভার, এক জিনিস এখানে। তাহলে ইউআরএলটা দেখলে সে ভালো বেটার বুঝতে পারবে। ভাই ওইটা আর মানে যেটা লেখাটা দিছেন ভাই, ইউআরএলটা নিচ্ছিল না। ইউআরএলটা না নিলে নামও চেঞ্জ করে ফেলেন। আরেকটা জিনিস দেখেন, আপনি এখানে যে লিখা দিছেন ডিজিটাল গেছে কাইটা, তাহলে এটা লিখা যে দিছেন এটা কি কেউ দেখলো, বুঝতে পারলো কিছু যে এটা কি লিখা? এমন ভাবে ডিজাইন করবেন যাতে এটা ভিজিবল হয়। এখানে বাটন শুধু একটা অ্যাড করছেন। আর আপনারা ক্লাসে এই যে 50-60 জন মানুষ, আর আপনাদের পেজে লাইক হয়েছে মাত্র 13 জন, বাকিদের কি হয়েছে? এইটা স্যার পেজ সবাই সবার সাথে শেয়ার করেন না? গ্রুপে আমি স্যার এটা বলছিলাম, কেউ আরিয়ান আশিক ভাই, আপনি কথা বলেন না, আপনার এখান থেকে প্রচুর নয়েজ আসে, আপনার কথা না বলাই বেটার। আচ্ছা, আমি এই যে আপনাদের চেক করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এই আপনাদের গ্রুপে আমার পেজের লিংক দিলাম। আমার এখন লাইক আছে কয়টা, জাস্ট একটু দেখে নেই। লাইক আছে 881 পর্যন্ত। আমি দেখবো যে আমার কয়টা লাইক বাড়ে। আর আপনারা গ্রুপে সবাই সবার পেজ শেয়ার করবেন এবং সবাই সবার পেজে লাইক দিবেন। এই ওই যে হিংসামি, তারপরে হচ্ছে গা ছাড়া স্বভাব, এগুলা বন্ধ করেন। হ্যাঁ, সবাই একসাথে মিলেমিশে কাজ করেন, তাইলে ভালো কিছু শিখতে পারবেন। আদারওয়াইজ যদি সবাই সবার সাথে এই ধরনের মেন্টালিটি রাখেন যে একজন আরেকজনকে সাপোর্ট করবেন না, তাহলে আসলে আপনারা টিম করে কাজ করতে পারবেন না। টিম করে কাজ না করলে আপনারা এই সাকসেসফুল হওয়ার রেটটা অনেক কমে যাবে। চেষ্টা সরি করেন ভাইয়া, সবাই একসাথে এখানে কাজ করতে। হিংসামি নেই তো, আমরা তো জানি না কিভাবে করতে হয়, এই জন্যই তো ও শিখতে মা, হবে। লাইক আমরা দিবেন সবাই। আমরা দিতে চাইছিলাম, এখন দিব কি দিব না ওই অবশ্যই hesitation অবশ্যই শেয়ার করবেন, সবাই সবার পেজের লিংক এখানে শেয়ার করে ঠিক দিবেন আছে যাতে সবাই সবাইকে লাইক দেয়। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা আপু, আমি আপনাকে যেটা বলছি এক্স্যাক্টলি সেটাই। আপনি আসলে ফেসবুকের নতুন ইন্টারফেসটা ইউজ করতেছেন, আর নতুন ওটা ইন্টারফেসে কিভাবে আমি চেঞ্জ করব? আপনি এই যে এই এরকম অপশনে আপনি দেখতে পারবেন যে জি ভাইয়া, আপনার চেঞ্জ করার একটা অপশন থাকবেন। এখানে হয় না ভাইয়া, আমি ট্রাই করেছি। আচ্ছা, তাহলে এই সেটিংসে চেক করে দেখেন, এইখানে যে সেটিংস থাকে না, এই সেটিংসে দেখতে পারবেন যে আমি আপনার হয়তো অনেক অপশনটা চেক থাকে। করছি এখানেও বসে চেক বসে। করেছি ভাইয়া, এটা হয় না অনেকভাবে। আমি বরং আরেকটা পেজও খুলেছি যে আমি এই পেজে কোনো ভুল করলাম কিনা। হ্যাঁ, তো সেখানেও এই কল নাওটা যখন ভিউ মোডে যায় দেখা যায় না, ইভেন মেসেজটা পর্যন্ত আপুর আর দেখা আমার যায়। মনে হয় সেম প্রবলেম হয়েছে। আপনারটাতে তো কল নাও দেখা যাচ্ছে, আচ্ছা, আর আমারটা এখানে ফলো হ্যাঁ, আসতেছে। স্যার একই আচ্ছা, প্রবলেম হ্যাঁ, আমার সাথে আমারটা তো মেসেজটা হয়েছে। দেখা দেখেন না। যাচ্ছে না ভাইয়া, মেসেজটা দেখা যাচ্ছে না। স্যার যখন কল নাও অ্যাড করি নাই তখন মেসেজ অপশনটা দেখা যাচ্ছিল, যখন মেসেজ হ্যাঁ, কল নাও অ্যাড করেছি তখন মেসেজ অপশনটা দেখা যাচ্ছে না। সেম, আমারও সেম প্রবলেম আচ্ছা, আপনারা হচ্ছে যেটা আমি বলি, এই যে নিউ যে পেজেস এক্সপিরিয়েন্স, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা হয়তো এনাবেল করে দিছেন। দ্যাটস দ্য রিজন পেজে এই ইস্যুগুলো আসতেছে যে আপনারা বাকি সেটআপস গুলো পাচ্ছেন না। জি স্যার, মনে হয় বুঝতে আমার পারছেন? এটা আপডেটেড। সো আপনারা আচ্ছা একটু, ভাইয়া, জি এক্সটেনশন যদি হলো যারা হচ্ছে এই প্রবলেমটা ফেস করতেছে, তারা যদি হচ্ছে ফেসবুকের ওল্ড যে একটা মানে ভার্সনটা, ওটার জন্য এক্সটেনশন একটা যে ডাউনলোড করে ইউজ করতে পারে মেবি ভাইয়া, এটার জন্য তাদের জন্য একটা সলিউশন হবে মনে হয়। তো কি এক্সটেনশন আছে ওটা বলেন, তাহলে ওনারা ডাউনলোড করে নিক। ফেসবুক ওল্ডার ভার্সন লিখে অনেকগুলো এক্সটেনশন থাকে, ওই এক্সটেনশন গুলো ডাউনলোড করলে দেখা যায় যে একদম আজকে থেকে 2-4 বছর আগে যেরকম আমরা ফেসবুক ফিচার গুলো পাইতাম, অত দূরে যাইতে হবে না, ওই বা 1 এক্সটেনশন বছর তাহলে আরো, আগে। ওই এক্সটেনশন আরো তাহলে বিপজ্জনক হইতে পারে, ওই এক্সটেনশনে যাওয়ার দরকার নাই। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, আপনারা এটা কি সার্চ করে দেখছেন হাউ টু কনভার্ট ফেসবুক নিউ পেজ ভার্সন, how to change Facebook page to new version, Facebook page to old version, এটা লিখে কি সার্চ করে দেখছেন কেউ? সুইচ বিট টু ক্লাসিক মোড। আচ্ছা, ফার্স্ট ক্লিক অন স্মল ওয়াইড অ্যাঙ্গেল ব্লু এট দ্য টপ, চুজ সুইচ টু ক্লাসিক। আচ্ছা, আমারটা তো আসলে এটা দেয়াই আছে, আমার তো ওল্ডই আছে। এইখানে আপনার সুইচ টু ক্লাসিক মোড থাকার কথা, ওদের যে ইয়াটা আছে এই ভাইয়া, এই সিস্টেম এই অনুসারে, ধরনের অথবা কোনো অপশন নেই। এই মেনুতেও কি নেই? এই মেনুটাতে চেক করে দেখছিলেন?
হ্যাঁ দেখেছিলাম আমি নেই। এখানে নেই ভাইয়া, অনেক খুঁজেছি। আমি এখন আপনাদের জন্য রিস্ক নিতেছি, দাঁড়ান। লেটস সি আপডেট এন্ড ইউজ। আচ্ছা এখানে দেখে নিই ওরা কোনো কিছু বলতেছে নাকি। পেজ ফ্লোস, আপডেট টু নিউ পেজ রোলস, নিউ কন্টেন্ট আনলিশনস অন দ্য আপডেটেড পেজ, switch back to classic pages, content you shared through new experience won't be visible, some features not, oh acha, some features not yet available, then you not currently support some features available to page, মানে হচ্ছে কিছু ফিচার আমার মিসিং যাবে। আর এইখানে পারমিশন, অ্যাডস, ক্যাম্পেইনস, কন্টেন্ট এন্ড ইনফরমেশন, আমি এখানে আসি। আচ্ছা এইটা আমি আপনাদেরকে পরে কনভার্ট করে বের করে দেখাবো, কারণ হচ্ছে এখন যেহেতু আমার কিছু ফিচার মিস হওয়ার সম্ভাবনা আছে, তো আমি আমার পেজটা নিয়ে রিস্কে যেতে চাচ্ছি না, কারণ বুঝতেই পারতেছেন এই পেজে অনেক রিভিউস আছে। ইস্যুস, আমার একটা ইস্যুস হয়ে গেলে আমি আমার পেজটাকে পুরোটা হারাবো। সো আমি যেটা করব, আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে ট্রাই করে দেখবো না, আকাশ ভাই, আমি অ্যাকাউন্টগুলো আছে। শেয়ার করার সুযোগ দিতেন। জি বলেন। ধরো আমি আমারটা সম্ভবত নতুন ভার্সন আছে, ও বেশ কিছু সার্ভিস দেখাচ্ছে না। যেমন ওই যে আপনার মেসেজে যে জিনিসগুলো দিয়েছেন না, ও বলতেছে আমরা এখনো ওইটা ইয়েতে যাইনি এবং কিছু কিছু দেশে এখন ওইটা পুরোপুরি চালু হয় না, এই জন্য মেসেজে অনেক ওইটাই অলরেডি আমি এটাই বলতেছি, যারা এই ফিচার গুলো আমি পাচ্ছেন না, এক্সপেরিয়েন্স করেছি। হ্যাঁ জি তারা হয়তো নতুন ভার্সনটাতে আছেন, এই কারণেই পাচ্ছেন না। সো প্রবলেম নাই, আমি এটার ক্লাসিক মোডে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি জানো। ভাই এত পেজের লিংক কেন দিচ্ছেন রে ভাই? আমি তো বললাম এখন এতগুলো পেজ চেক করা পসিবল না, সময় মতো আমি সবগুলো চেক করব। ভাই প্লিজ আমাদের একটু দেখিয়ে দেন কিভাবে ফলোয়ার স্যার বাড়াবো এবং এমডি কিভাবে স্যার এমডি মানে আরিফ নামে একজন পেজটা আরেকজনের একটু সাথে দেখেন, আমার ইন্টারেক্ট একটু সমস্যা করব। আছে পেজে। কথা বুঝতেছি না। এমডি আরিফ কিভাবে? নামে পেজটা একটু চেক করেন, সমস্যা আছে দেখেন। কি সমস্যা? এটা তো আমি মুখে ভাবে বলে বুঝাইতে পারবো না, আপনি একটু ক্লিক করেন না স্যার। মুখে বলতে পারবেন না, এটা কি সমস্যা বলেন। এই তো এইটাই কি সমস্যা সেটা তো বলবেন। আপনার ওই যে ইয়া এরিয়া যেটা আপনি বলছিলেন যে ওই স্ক্যানিং এর বিষয়টা, আর এদিকে পেজে আপনার ওই 14টা যে অপশন, এই 14টা অপশনের এখানে ওই যে আপনার, আমার তো এখানে দেখাইছে ফিল আপ হয় নাই, কিন্তু এখন তো এটা ঠিক আছে কিনা? আপনি যে বলছেন আপনার কথা তো কিছুই বোঝা যায়নি ভাই। আর আমি তো দেখতেছি যে আপনি ওল্ড ভার্সনে আছেন, সো আপনার ওল্ড ভার্সনে তো কোনো প্রবলেম থাকার কথা না। আপনি 1 মিনিট একটু ফলো করেন। কি ফলো করব সেটাই তো জিজ্ঞেস করতেছি, এখন বলেন। ঠিক আছে নাকি? এখন ঠিক আছে যেভাবে আছে এভাবে? জি ঠিক আছে, শুধু ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। এটা রিয়েল এস্টেটের কিছু না, আপনি তো একটা ইঁদুর নিয়ে বানাইছেন, তাহলে এটা রিয়েল এস্টেট হলো কেমনে? ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমারটা পুরাতন পেজ, এডিট করা, একটু দেখলে ভালো হইতো। জি না, দেখবো না, আর পেজই দেখবো না, বাদ। আচ্ছা এবার আসি পড়াশোনায়। পেজ আমি ভাই পরে দেখে দিব, এখন সবগুলো পেজ দেখতে গেলে হিউজ সময় নষ্ট হবে, আজকে ক্লাস আর হবে না। আচ্ছা সবাই ভাই যেটা আমার করবেন। একটা কোশ্চেন ছিল। জি ভাই আমি যে পেজটা নতুন ভাবে ক্রিয়েট করেছি, এটা যদি এডিট করি আবার সবকিছু চেঞ্জ করি তাহলে কি সমস্যা হবে পেজটার? কোনো সমস্যা নেই ভাই, এগুলা চেঞ্জেবল জিনিস, আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা ধন্যবাদ ভাই। ওকে আচ্ছা, এখন যেটা বলবো সবাই একটু মিউট করে দিবেন প্লিজ, বারবার বলি ক্লাসের টাইমে মিউট করে রাখবেন। আচ্ছা আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা কিভাবে করতে হয়, ক্লিয়ার? আর এখন যেহেতু ক্লাসে মোটামুটি সবাই প্রেজেন্ট আছেন, আমি একটা কথা বলে নিচ্ছি আগে, সেটা হচ্ছে যে আমি হয়তো আপনাদেরকে ফার্স্ট ক্লাসেও এটার ব্যাপারে একটু আইডিয়া দিছিলাম, এখন আরেকবার একটু আইডিয়া দিচ্ছি। আপনাদের ক্লাস হয়তো ভেরি সুন কিছুদিনের জন্য অফ যাবে, আর তার আগেও হয়তো 2-1 দিন অফ থাকতে পারে ভাই। রিজন হচ্ছে আপনারা জানেন বিয়ের যেহেতু আমার প্রোগ্রাম, সো দেশের বাড়ি গেলে তার আমি ক্লাস নিতে পারবো না, এটা যেমন ট্রু। আর তার আগেও কয়েকদিন হয়তো গ্যাপ যাইতে পারে, যেদিন গ্যাপ যাবে আমি অবশ্যই আগে থেকে ইনফর্ম করব আপনাদের। বাট এই গ্যাপটা যেতে পারে, এটার জন্য কাইন্ডলি কেউ কিছু মনে করবেন না, কারণ আমি ঢাকাতে একা, সো আমাকে অনেক বেশি হচ্ছে দৌড়ের উপর দিয়ে যেতে হয়। অ্যান্ড ইভেন ট্রাস্ট মি, আমি জাস্ট বাসায় ঢুকে আপনাদের ক্লাসটা স্টার্ট করে দিয়ে তারপরে আমি ফ্রেশ হইলাম। সো বুঝতে পারতেছেন খুব দৌড়ের উপর আছি, হ্যাসেলে আছি। সো যদি এর আগেও মানে আমার প্রোগ্রামের জন্য তো হয়তো 20 তারিখের থেকে আমি আর ক্লাস নিতে পারবো না, 20 তারিখ থেকে ধরতে পারেন ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত 15 দিনের ছুটি, আমার অফিসিয়ালিও ছুটি, আপনাদের থেকেও ছুটি নিব।
সো এই টাইমটাতে তো আমি ক্লাস নিতে পারবো না, এডিশনালি এর আগেও 2-1 দিন গ্যাপ যেতে পারে, এটার জন্য ভাই আমি এক্সট্রিমলি সরি। এটা ইশিখনের দোষ না, এটা আমার পার্সোনাল দোষ। আর এটা আসলে ভাই অনাকাঙ্ক্ষিত জিনিস, যেহেতু বিয়ে, সো একটু ইস্যু হবে, এটার জন্য কেউ কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আগে থাকতে বলে দিলাম। জবাব দিবেন না। আমরা কি স্যার বলে আগে থাকতে বলছেন, ভালো হয়েছে, মিষ্টি খাইয়ে যাইয়েন, মিষ্টি খাওয়াবেন। কনগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ সো মাচ। বিয়ে এখনো করা নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা দাওয়াত চাইছেন ভাই, দাওয়াত দিব দেশের বাড়িতে, ঢাকায় তো আর দাওয়াত দিতে পারতেছি না, কারণ ঢাকায় বিয়েটা হয় হচ্ছে মেয়েদের বাড়িতে, সো ওইটা তো মেয়েদের প্রোগ্রাম, ওইখানে তো আর আমি আপনাদের ইনভাইট করতে পারবো না। আমার দেশের বাড়িতে আপনাদের ইনভিটেশন রইলো 26 জানুয়ারি। হ্যাঁ, যারা যারা ভোলা আসতে চান চলে আসেন, ঠিক আছে? ভোলা লালমোহন। থ্যাংক ইউ সো ইনশাআল্লাহ মাচ। দাওয়াত কবুল করলাম। আমিন। ওকে, এবার আসি আমরা একটু পড়াশোনায়। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, আর একজন কোশ্চেন করছিলেন ভাই কেমনে ফলোয়ার বাড়াইতে পারি। ভাই অর্গানিক্যালি কিভাবে বাড়াবেন এঙ্গেজমেন্ট, সেটার ব্যাপারে আমরা ফেসবুকের প্রথম ক্লাসটাতে শেষের দিকে আপনাদের আইডিয়া দিছি যে কি টাইপের পোস্ট করলে আপনার ফলোয়ার্স বাড়বে বা পিপলের এঙ্গেজমেন্টটা বাড়বে। হ্যাঁ, আর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রিমিয়াম ওয়ে, মানে আপনি পেমেন্ট করে, ফেসবুকে পেমেন্ট করে কিভাবে অ্যাডভার্টাইজিংটা করবেন। সো আগে যেটা হইতো, থ্যাংক ইউ সো মাচ, আগে যেটা হইতো যে আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদেরকে, স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। গত ক্লাসে আপনি হচ্ছে মানে হচ্ছে কোন একটা অপশনের ক্ষেত্রে বলছিলেন যে এখানে ডেসক্রিপশনে কোনো কন্টেন্ট লেখার জন্য হচ্ছে মানে কিছু একটা ডেসক্রিপশন লেখা ছিল পেজের ব্যাপারে। তো তখন আপনি বলছিলেন যে আমাদেরকে যখন কন্টেন্ট ক্রিয়েটিং শেখাবেন তখন আমরা ওই জায়গাটা ফিল আপ করে দিব। তো এখানে কন্টেন্ট ক্রিয়েটিং বলতে কি হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিং, মানে এটা স্পেসিফিক ভিডিও কন্টেন্ট না, এটা হচ্ছে কন্টেন্ট লেখা। হ্যাঁ, লিখে রিটেন কন্টেন্ট গুলো, এগুলো আপনারা কন্টেন্ট রাইটিং শিখবেন। ওকে ওকে, জি, তখন আপনারা ওইটা লিখবেন। ওকে, এটাই প্রশ্ন। জি, আচ্ছা। সো আগে যেটা হইতো, ফেসবুক অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদেরকে বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে হইতো। রাইট নাও ফেসবুক বিজনেস ম্যানেজারের অপশনসটা আসলে তুলে দিচ্ছে, সে এখন ডিরেক্টলি প্রোফাইলের এগেইনস্টে যে অ্যাড ম্যানেজারটা থাকে, একটা আমরা যখন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি, সেই প্রোফাইলের এগেইনস্টে যে অ্যাড ম্যানেজারটা থাকে, সেই অ্যাড ম্যানেজার থেকে সে অ্যাডভার্টাইজিং করার কথা বলে। সো অ্যাডভার্টাইজিং করার জন্য আপনাকে প্রথমে 2টা কাজ করতে হবে। এই 2টা কাজ যদি আপনি না করে নেন, তাহলে যে ইস্যুটা হয় যে আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড হইতে পারে। ঠিক আছে, এটাকে অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন বলে বা অ্যাড ম্যানেজার রেস্ট্রিকশন বলে, যে প্রবলেমটা এখন অনেক বেশি হচ্ছে। সো আপনার 2টা জিনিস মাস্ট থাকতেই হবে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে, মানে অ্যাডভার্টাইজিং এর এই কাজে যাওয়ার আগেই আপনার 2টা জিনিস থাকতে হবে। নাম্বার 1, আপনি যে পার্সোনাল প্রোফাইলটা ইউজ করতেছেন এটাতে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে। নাম্বার 2, আপনার কাছে আপনার এনআইডিটা থাকতে হবে। যদি আপনার এনআইডিটা না থাকে, যদি ফেসবুক রেস্ট্রিকশন দেয়, অ্যাড রেস্ট্রিকশন দেয়, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন না। ক্লিয়ার? সো অ্যাপ্লিকেশন ড্রপ করার জন্য হলো আপনার এনআইডিটা আপনার কাছে থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর আপনাদের অ্যাসেট গুলোর ভিতরে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনাদের অ্যাসেট গুলোর ভিতরে অন্যতম একটা অ্যাসেট হচ্ছে একটা মাস্টার কার্ড। আপনারা এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে যান। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে সিরিয়াস থাকেন, তাহলে ভাই অবশ্যই আপনার একটা মাস্টার কার্ড লাগবে। এটা আপনি যে কোনো ব্যাংক থেকে, মানে যে ব্যাংকরা অ্যালাউ করে তাদের থেকে নিতে পারেন। মাস্টার কার্ড করতে হইলে কি কি লাগে এটা সম্বন্ধে আমারে একটা সিঙ্গেল কোশ্চেনও করবেন না, কারণ আমি মাস্টার কার্ডের বিজনেস করি না। আপনাদের মাস্টার কার্ড বানাইতে হলে আপনারা ব্যাংকের কাছে চলে যাবেন, ব্যাংক আপনাদেরকে অল ডিটেলস দিয়ে দিবে, সো আপনি ওদের থেকে বানায় নিতে পারেন। বাংলাদেশে রাইট নাও আপনি ব্র্যাক ব্যাংকের এগেইনস্টে কার্ড পাবেন, তারপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল যেটা বলে সেটা থেকে পাবেন, সাউথ ইস্ট থেকে পাবেন। হ্যাঁ, এরকম আরো অনেক ব্যাংক আছে যারা মাস্টার কার্ড প্রোভাইড করে। আপনি জাস্ট তাদের কাছে গিয়ে এই কথাটা বলবেন যে আমার একটা ডুয়েল কারেন্সি অ্যাভেলেবেল আছে, এরকম একটা কার্ডের প্রয়োজন যেটা দিয়ে আমি ফেসবুকে যেন বুস্ট করতে পারি। এই ধরনের কথা বলে ওদেরকে বুঝাবেন, তাহলে ওরা বুঝতে পারবে যে আপনার কোন ধরনের কার্ড প্রয়োজন। ক্লিয়ার? সো ওই ধরনের একটা কার্ড আপনি বানায় নেবেন। যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে 100% আপনার একটা মাস্টার কার্ড থাকা উচিত। সো এইটা করতে গেলে পাসপোর্ট লাগে। আপনার যদি পাসপোর্ট থাকে, ওই পাসপোর্টের এগেইনস্টে আপনি ডলারটা ইনভেস্ট করবেন। সো এই ধরনের একটা কার্ড আপনি নিয়ে নেবেন। নিয়ে নিলে আপনি অ্যাডভার্টাইজিং সিস্টেমের যত কাজ আছে এগুলো আপনি করা শুরু করে দিতে পারবেন। এই কার্ডটা কি আমাদের এখন বানাতে হবে নাকি হচ্ছে আমরা পরে বানালেও চলবে? আপনি তো সারা জীবনে না বানালেও চলে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা আপনি বানায় রাখা মানে এটা আপনার জন্য বেনিফিট। সাপোজ ধরেন আপনি অন্য কোথাও কাজ পাচ্ছেন না, অন্তত আপনি আপনার পরিচিত মানুষদের অ্যাডভার্টাইজিং এর কাজগুলো তো করে দিতে পারবেন, তাই না?
সো এখন ধরেন আপনার কালকে আপনার কাছে একটা কাজ আসলো যেটা হচ্ছে ফেসবুকে বুস্ট করে দিতে হবে। সো আপনি কি বলবেন যে আমার কাছে তো কার্ড নাই, তোমার কার্ডটা দাও, আমি বুস্ট করে দিই। শুনতে কি ভালো মানাবে? অন্যের তো কার্ড দিয়ে কি বুস্ট করা যাবে? ফ্যামিলি মেম্বারদের থাকলে যে তো সেটা কারো ইউজ কার্ড করা দিয়ে, যায়। জি যে কারো কার্ড দিয়ে আপনি করতে পারবেন, কার্ড থাকা দিয়ে কথা। এবার এটা আপনার হোক আর আপনার মানে বংশ পরম্পরায় যদি সিরাজউদ্দৌলারও কার্ড থাকে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যে কারো কার্ড দিয়ে আপনি করতে পারবেন, বাট একটা কার্ড নিডেড। সো এটা আপনার হলে আপনার জন্যই বেস্ট, আপনার না হইলে যদি ফ্যামিলির কারো থাকে সেটা দিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর কার্ড করতে কি কি লাগে ওই যে ভাই বলে দিলাম, ব্যাংকে চলে যান, ব্যাংক আপনাকে অল ডিটেলস দিয়ে দিবে। ক্লিয়ার? আসি টু স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে। আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে চলে আসবো। সেটিংস থেকে সিকিউরিটি এন্ড লগইনে যদি আসি, তাহলে আমরা একটু নিচে যদি আসি, এইখানে একটা অপশন পাবেন, এই যে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে। ক্লিয়ার? আপনি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এখানে আসবেন, এসে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে ওরা আপনার থেকে হয়তো পাসওয়ার্ডটা ইনস্ট্যান্ট চাইতে পারে, অথবা আপনার ফোনে ওরা একটা এসএমএস দিবে যদি অলরেডি আপনারটা এনাবেল করা থাকে। যেমন আমারটা অলরেডি এনাবেল আছে, এই কারণে আমাকে বলতেছে তোমার ফোনে আমরা তোমাকে একটা টেক্সট দিতেছি। ক্লিয়ার? সো আপনারটা তো আর এনাবেল থাকবে না, আপনারটা যদি এখানে যদি অন থাকে তাহলে বুঝবেন এটা অলরেডি এনাবেলড আছে। আর যদি এনাবেল না থাকে তাহলে বুঝতে হবে কি এখানে আপনার সরি এই জায়গাতে অন লেখা নাই। সো আপনি এই এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে আপনার কাছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে, ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। তারপরে ওইখানে 3-4টা অপশন থাকতে পারে, 3টা অপশন থাকতে পারে। আপনারা ইউজ যেটা করবেন সেটা হচ্ছে টেক্সট, ইউজ টেক্সট মোড। ক্লিয়ার? যে আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন সেই ফোন নাম্বারে ওরা একটা 6 ডিজিটের কোড পাঠাবে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ কি? আপনি যখন ফেসবুকে লগ ইন করেন আপনি কি দেন? আপনার ফেসবুকের হয়তো ইউজার নেম বা ইউজার নেম অথবা ইমেল আইডি এটা দেন, আর হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেন, দিয়ে আপনি ফেসবুকে লগ ইন করেন, তাই না? টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ হচ্ছে আপনি ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলেও আপনার ফেসবুকে কেউ লগ ইন করতে পারবে না। আপনি যে ফোন নাম্বারটা দিয়ে রাখছেন সবার আগে ওই ফোন নাম্বারটাতে একটা টেক্সট আসবে 6 ডিজিটের কোড সহ। এই কোডটা বসাইলে তারপরে সে ফেসবুকে লগ ইন করতে পারবে, এছাড়া পারবে না। সো এইটা যেমন আপনার পার্সোনাল প্রোফাইলটাকে আরো বেশি সিকিউর করে, এবং অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অবশ্যই অন করে রাখতেই হবে। এন্ড আপনি এইমাত্র যে কাজটা শিখছেন এটা দিয়েও অনেকে মার্কেটিং করে, দেখবেন ফেসবুকের আপডেট, রিসেন্ট আপডেটের পরে অনেকে এটা নিয়েও বুস্ট করছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিবে 100 টাকা 150 টাকা। বুঝতে পারছেন? সো আপনারা আবার এগুলা করতে যান না, এগুলো লো কোয়ালিটির মার্কেটিং, এগুলো আপনাদের মতো ডিজিটাল মার্কেটারদের মানায় না, বাট বলে দিলাম আর কি। এই কাজটা করা হয়ে গেলে আমরা যেটা করব আমাদের পেজে চলে যাব। আমরা যখন আমাদের পেজে চলে যাই, সাপোজ ধরেন আমি আমার পেজটাতে আসলাম, অথবা ধরেন আমরা যে পেজটা ওই দিন বানাইছি, আমরা কি নামে বানাইছিলাম ভাল লাগছে না, আচ্ছা আমি আমার পেজটাতে চলে আসলাম। পেজটাতে আসার পরে আপনি দেখবেন লেফট সাইডে অ্যাড সেন্টার নামে একটা অপশন থাকে। এই অ্যাড সেন্টারে আমরা ক্লিক করব। অ্যাড সেন্টারে ক্লিক করলে ও আমাকে কয়েকটা অপশন দেখায়, দেখেন অল অ্যাডস, অডিয়েন্স, দুইটা অপশন দেখাচ্ছে। আমি এই অল অ্যাডসে ক্লিক করব। অল অ্যাডসে ক্লিক করার পরে দেখেন এই যে আমাকে দেখাচ্ছে ইউর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল ডিউ টু পেমেন্ট ইস্যু, মানে আমার কোনো একটা পেমেন্ট ইস্যুতে প্রবলেম হয়েছে। আচ্ছা আমি আগে, আপনাদের হয়তো এরকম কোনো কিছু দেখাবে না, আপনাদের অল অ্যাডসে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন হচ্ছে অ্যাডস ম্যানেজার, এটা দেখবেন। সো আপনি এই অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। আমার অ্যাড চলতেছে তো হয়তো কোনোটাতে পেমেন্ট কাটতে পারে নাই, এই কারণে ইস্যুটা দেখাইছে। লেটস সি কোনটাতে দেখাইছে। আমার অ্যাড ম্যানেজার একটু বেশি আছে প্রোফাইলের এগেইনস্টে, কারণ আমরা আগে থেকে ইউজ করি। আচ্ছা এটা তো ঠিকই আছে, তাহলে ও অযথাই আমার এটা দেখাইলো কেন? ইউর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, ওরা মারা উচিত ধইরা। আচ্ছা প্যারা নাই, দেখেন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যখন আপনি অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। এই জায়গা থেকে আপনি অ্যাড সেন্টার থেকে অল অ্যাডস, অল অ্যাডসে ক্লিক করলে এখানে আপনি লিখে পাবেন অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। কিন্তু আমার যেমন এইখানে 3-4টা অপশনস আছে, বা এখানে যে কতগুলো ডিটেলস দেখাচ্ছে এইগুলো আপনাদের এখানে থাকবে না। আপনাদেরটাতে শুধু এই যে এই প্যানেলটা থাকবে, শুধু উপরের এই প্যানেলটা থাকবে, আর নিচের এগুলা কিছু থাকবে না। নিচের এগুলা কি? এগুলো এই যে ভাই আমার যে রানিং ক্যাম্পেইন গুলা চলতেছে, হ্যাঁ এগুলা দেখাচ্ছে এখানে। ক্লিয়ার? যেমন দেখেন আমি আমার কিছু ক্যাম্পেইনের আপনাদেরকে হচ্ছে ইয়ে দেখাই, মানে ক্যাম্পেইন গুলার রেজাল্ট গুলা যদি দেখাই। যেমন দেখেন এইখানে আমরা যদি একটু এদিকে আসি, এই অ্যাডটা হয়েছে $50, $50 এটাতে মেসেজ আসছে প্রায় 471টা।
এটা হচ্ছে $35, এটাতে মেসেজ আসছে 104টা, এটা $29 মেসেজ আসছে 173টা, এটাতে $17 মেসেজ আসছে আবার 240টা। হ্যাঁ, তো এগুলো সব মেসেজিং কনভারসেশনের হচ্ছে অ্যাড, মেসেজ অ্যাড। আর মেসেজের সবগুলো হওয়ার রিজনও আছে কয়েকটা। রিজন হচ্ছে এখন আসলে এই অ্যাডটা অনেক বেশি চলে, হ্যাঁ, ম্যাক্সিমাম কাস্টমাররা এই অ্যাডটাই দিতে চায়। সো নো প্রবলেম, আপনার হয়তো এগুলা নিচে কিছু থাকবে না, আপনি এই গ্রিন বাটনটা পাবেন অন্তত। হ্যাঁ, এবং হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাডে 3টা জিনিস থাকে, ক্যাম্পেইন, অ্যাডসেট এন্ড অ্যাডস। এই 3টা জিনিস এই যে এখানে দেখা যায়, ক্যাম্পেইন, অ্যাডসেট এন্ড অ্যাড, এই 3টা জিনিস দেখা যায়। ক্লিয়ার? সো আপনাদের কাজ হচ্ছে আপনারা অ্যাড ম্যানেজারে আসবেন, অ্যাড ম্যানেজারে আসার পরে এরকম যে ক্রিয়েটের যে গ্রিন সিগন্যালটা আছে, এই ক্রিয়েটের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করলে আপনাদের এরকম একটা পপআপ আসবে যেখানে আপনি আপনার ক্যাম্পেইন অবজেক্টিভটা চুজ করতে পারেন। সো ক্যাম্পেইন অবজেক্টিভে 3 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন এন্ড কনভার্সন। সো কনভার্সনে অ্যাকচুয়ালি কনভার্সন একটা হয় হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট ওনারদের জন্য। হ্যাঁ, কোন ধরনের ওয়েবসাইট ওনার? যারা অ্যাকচুয়ালি স্টোর টাইপের ওয়েবসাইট বানায় রাখছে, লাইক ধরেন ই কমার্স। হ্যাঁ, সো আপনি কি করবেন, ফেসবুক থেকে এই কনভার্সন অ্যাড গুলা সেট আপ করবেন, বা ক্যাটালগ সেল অথবা স্টোর ট্রাফিক এই ধরনের অ্যাড সেট আপ করবেন। পিপল আপনার ওয়েবসাইটে যাবে, গিয়ে পারচেস করবে, তখন হচ্ছে এক একটা কনভার্সন হবে। এরপরে যেটা আছে দেখেন মিডলে কনসিডারেশন, এটাতে আমরা একটু পরে আসি। একদম প্রথমটাতে আসি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের 2 ধরনের অ্যাড আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। এই অ্যাড গুলো দিয়ে আপনি আপনার ব্র্যান্ডটা সারা বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারেন। রিচটাও সেম টাইপেরই। এটা থেকে আপনার পেজে কিছু লাইক আসলে আসতেও পারে, নাও আসতে পারে, বাট আপনার ব্র্যান্ডটা অনেক বেশি মানুষের কাছে রিচ করবে। ক্লিয়ার? আর মিডলে যেটা আছে কনসিডারেশন, এটার ভিতরে আসলে অনেকগুলা পার্ট আসে। ফার্স্টে যেটা আছে ট্রাফিক অ্যাড, এটাও হচ্ছে ওয়েবসাইটের জন্য। আপনি ওয়েবসাইটে যদি ট্রাফিক পাঠাইতে চান তাহলে এই ট্রাফিক অ্যাড দিয়ে যায়। এঙ্গেজমেন্ট, এইটা সবচেয়ে বেশি লাগে পেজ ওনারদের জন্য। এঙ্গেজমেন্ট অ্যাডটা সবচেয়ে বেশি লাগে, ভিডিও ভিউজ লাগে, মেসেজ বুস্ট এটা লাগে। এই 3টা জিনিস হচ্ছে পেজ ওনারদের জন্য সবচেয়ে বেশি লাগে। এঙ্গেজমেন্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে 3 ধরনের বুস্ট হয়। একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আমরা ফেসবুক পেজে যে পোস্টগুলা করি, হ্যাঁ, ফেসবুক পেজে আমরা যে পোস্টগুলা করি, এই পোস্টগুলাতে হচ্ছে আমাদের কি আমরা মানে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারি। এখন এঙ্গেজমেন্ট মানে কি, আপনার এই পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ, এগুলা যা আছে বা কোনো রিয়াকশন, এগুলো সবই হচ্ছে একটা এঙ্গেজমেন্ট। সো এই এঙ্গেজমেন্টটা আনার ক্ষেত্রে আপনি হচ্ছে কি ইয়ে পাবেন, মানে কি বলে এটাকে, এঙ্গেজমেন্ট বুস্ট করতে হয়। এই যে দেখছেন লেখা দেখাচ্ছে 0 এঙ্গেজমেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে এই পোস্ট এঙ্গেজমেন্টের কাজ। পেজ লাইক মানে আপনার পেজে আপনি লাইক বাড়াবেন ফেসবুকের থ্রুতে, ফেসবুকে বুস্ট করে আপনি কি করবেন, লাইক বাড়াবেন। সো তখন হচ্ছে এই পেজ লাইক অ্যাডটা দিতে হয়। আর এটা হচ্ছে ইভেন্ট রেসপন্স, লাইক আপনি কোন একটা ইভেন্ট দিচ্ছেন আপনার পেজে, আপনি চাইলে কি দিতে পারেন, ইভেন্ট দিতে পারেন। হ্যাঁ, এই যে দেখবেন আমরা আমাদের যে মেনু আছে, এই মেনুতে আমরা যদি এডিট ট্যাবে আসি, সব মেনুতে আসলে ইভেন্টটা থাকে না। যেমন এই যে আমাদের ইভেন্টটা কিন্তু অফ, হ্যাঁ, আমরা এটাকে অফ করে রাখছি। আপনি যদি কখনো ইভেন্ট দেন তাহলে এটাকে অন করে নিয়ে ইভেন্ট দিতে পারেন এবং ইভেন্টটাকে আপনি বুস্ট করতে পারেন। এটার কাজ দেখা যায় যে খুবই কম। এই ধরনের কাজ, হয়তো এই ধরনের ইভেন্টের কাজ আপনি পেতে পারেন হচ্ছে যদি কখনো আপনি যারা হচ্ছে আপনার যেমন বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করে, যেমন ধরেন এই যে বাণিজ্য মেলা, এটা একটা ইভেন্ট। হ্যাঁ, সো বাণিজ্য মেলায় ইভেন্টে তারা ইভেন্টটাকে বুস্ট করে কি কারণে জানেন, ওই যে তাদের যে প্লেস গুলো আছে, বাণিজ্য মেলা যে স্টল গুলো আছে, এই স্টল গুলাকে সেল করার জন্য। সো ওই ধরনের কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করেন তখন হয়তো বা আপনার ইভেন্ট লাগতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ ইভেন্টের তেমন প্রয়োজন হয় না। বুঝতে পারছি? আর আমাদের আরেকটা অ্যাড এর কাজ লাগে যেটা হচ্ছে ভিডিও ভিউজ, লাইক আপনি পেজে কোনো ভিডিও দিচ্ছেন, সেই ভিডিওতে ভিউজ আনার জন্য এটা হচ্ছে সেন্ড মেসেজ। এটা আরো বেশি ইম্পর্টেন্ট, আপনাকে হচ্ছে কাস্টমাররা মেসেজ করবে, এই ধরনের বুস্ট করার জন্য আপনি সেন্ড মেসেজটা নিতে পারেন। অ্যাপ ইনস্টল, যেটা এটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, হ্যাঁ, যেমন ধরেন যাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে তারা এই অ্যাপ ইনস্টলের অ্যাড দেয়। দেখবেন আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও দেখেন, ওই ভিডিওর ভিতরে দেখবেন বিভিন্ন গেমের ইয়ে আসে, ভিডিও আসে, যে গেমটা সম্বন্ধে অল্প একটু দেখে তারপর বলে যে ইনস্টল নাও, সেটা এই অ্যাপ ইনস্টল থেকে আসে। লিড জেনারেশনের এই কাজটা হচ্ছে কি, ধরেন সাপোজ ধরেন এই যে ইশিখনে যে আপনি অ্যাডমিশন হয়েছেন, ইশিখনও তো একটা অ্যাড দিছে তাই না, ওই অ্যাডের ভিতরে দেখা যায় ওরা একটা সাইন আপ ফর্ম দিয়ে দেয় তাই না, এই লিড জেনারেশন অ্যাডটা হচ্ছে সেই টাইপের সাইন আপ ফর্মের অ্যাড।
আমাদের সবচেয়ে বেশি লাগে মেসেজটা, রিজন হচ্ছে এটাতে আপনার বাকি অ্যাড গুলোর থেকে কাজও একটু বেশি, অ্যাডিশনালি এটা দিয়ে আসলে এক্সাক্ট পিওর কাস্টমারদেরকে নিয়ে আসা যায়। হ্যাঁ, কারণ এঙ্গেজমেন্ট বুস্ট করে আসলে তেমন বেনিফিট নাই, কারণ লাইক কমেন্ট আইনা আসলে লাভ কি, আপনার দরকার কি রিয়েল বায়ারদের থেকে মেসেজ পাওয়া, তাই না? ওইটার জন্য আমরা এই মেসেজ বুস্টটা করে থাকি। সো আমি একটা কাজ করি, যেহেতু এটাতে ফাংশনও বেশি, আমি আপনাদের মেসেজ বুস্টটা দিয়ে দেখাই দিই। তার আগে আমরা যেটা করব, আমরা অবশ্যই একটা পোস্ট করব, যে পোস্টটাকে আমরা বুস্ট করব, তাই না? সাপোজ ধরেন আমি একটু ইয়েতে আসি, লাইক কি নিতে পারি আমরা, ধরেন ব্যাগ, ব্যাগ লেখা আমি সার্চ করলাম। সো সাপোজ আমরা এই ব্যাগটাকে বিক্রি করব। সো ব্যাগের ছবিটাকে আমি একটু ডাউনলোড করে নিই, কই গেল, আচ্ছা এই তো। আচ্ছা, ব্যাগটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমি যেটা করব, ক্রিয়েট এ পোস্ট ইন ফেসবুক, ব্যাগের ছবিটা এখানে আপলোড করে দিব, ডেস্কটপ থেকে ব্যাগের ছবি আপলোড করে দিলাম। ঠিক আছে, এবার এইখানে আপনার যে ধরনের ক্যাপশন দিতে মন চায় আপনি দেন, ক্যাপশনে যা লিখতে মন চায় সব লিখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্যাপশন ভাই আপনার ইচ্ছা, আপনি যা যা লিখবেন, একটা প্রোডাক্টকে সেল করার ইচ্ছায় বা একটা সার্ভিসকে সেল করার ইচ্ছায়, যে ধরনেরই বুস্ট সেটআপ আপনাকে করতে দেয়, ক্যাপশনটা আপনি আপনার ক্রিয়েটিভ থটস থেকে আপনাকে ক্যাপশনটা লিখে দিতে হবে। হ্যাঁ, আমি জাস্ট সিম্পলি একটা ক্যাপশন দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। এইখানে আপনি চাইলে প্রাইসটা সহ লিখে দিতে পারেন। আচ্ছা, এইভাবে ধরেন আমি আপাতত ক্যাপশন এটাই দিলাম। এখন কথা হচ্ছে, আপনি যখন একটা সেন্ড মেসেজ বুস্ট করবেন, হ্যাঁ, সেন্ড মেসেজ বুস্টটা করার সময় আপনি যেটা করতে পারেন, এখানে একটা মেসেঞ্জার অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এই মেসেঞ্জারে ক্লিক করেন তাহলে কি হয় দেখেন, এই যে আপনার যে পোস্টটা, এই পোস্টের সাথেই যে দেখেন সেন্ড মেসেজ বাটন একটা অলরেডি অ্যাডই হয়ে গেল। ক্লিয়ার? সো মেসেজ বুস্ট করলে সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করে দিবেন, তাহলে আপনার জন্যই সুবিধা। দিয়ে আমি কি করলাম, জাস্ট এটাকে পোস্ট করলাম। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমরা ওখানে যে প্রাইসটা সেট করলাম, জি, যে প্রাইসটা এখানে, এটার উপর যদি আমরা ডিসকাউন্ট দিতে চাই ধরেন 50%, তখন যে অরিজিনাল প্রাইসটা কেটে দেখায়, তো এটা কি এখানে কোনো অপশন আছে দেখানোর? অরিজিনাল প্রাইস তো ফেসবুকে কাইটা দেখায় না ভাই, পিকচারের ভিতরে কাইটা দেখায়। ফেসবুকে পোস্টের ভিতর তো আর কেউ কাইটা দেখায় না। ওরা যেটা করে, একটা পিকচার ডিজাইন করে, পিকচারের ভিতরে কাইটা দেখায়। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। সো এইখানেও কিন্তু দেখেন, যখন আমরা একটা পোস্ট করি তখন কিন্তু এইখানে একটা বুস্ট পোস্টের অপশন আসে। এখানে ক্লিক করেও কিন্তু আপনি পোস্টটাকে বুস্ট করতে পারেন, বাট এটা হচ্ছে শর্টকাট, আর এখানে সব ধরনের ফিচার গুলা থাকে না। সো এই কারণে আমরা এই শর্টকাট ইউজও করি না, আমরা সবসময় বুস্ট করলে অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করবো। কেমন? আচ্ছা, আসি আমরা আমাদের অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসার পরে এখানে দেখেন, আমরা যখন মেসেজটা চুজ করলাম, এইখানে আমার একটা ক্যাম্পেইন নেম দিতে হয়। ক্লিয়ার? সো আমি নর্মালি যেটা করি, আমি হচ্ছে পেজের নামটা লিখি। ধরেন আমি এই যে ভাল লাগছে এটাকে টার্গেট করলাম, কারণ আমার অনেকগুলা পেজ আছে। কেমন? আমি যদি একটু ব্যাক করি, আমি যদি আমার পেজের লিস্টে যাই, সো এখানে দেখবেন এখানে আমার অনেকগুলা পেজ আছে, প্রায় 34 পেজ। সো আমি কোন পেজের জন্য এই বুস্টটা সেট আপ করতেছি এটা আমি দেখলে বুঝবো না। সেই জন্য আমি পেজের নামটাকে রাখি, তারপর আমি ডেটটা দিয়ে দিই যে কত তারিখ আমি এটা শুরু করতেছি। যেমন ধরেন 11 তারিখ, সো 11 জানুয়ারি, এটা হচ্ছে আমার স্টাইল। হ্যাঁ, 11 জানুয়ারি, এবং আর আর কিছু লেখার দরকার নেই, আমি এতটুকুই লিখি নর্মালি। হ্যাঁ, পেজের নামটা লিখি আর একটা ডেট দিই, যাতে আমি বুঝতে পারি যে কোন একটা আমার কোন পেজের জন্য আমি চালাচ্ছি। ক্লিয়ার? এটা, এই নামটা আমরা এই 3 জায়গাতেই কপি করে দিয়ে দিব। কেমন? এটা কিন্তু হাইড থাকে এই জায়গাটায়, যে নেম ইওর ক্যাম্পেইন। এই অ্যারো সাইনে ক্লিক করলে আপনি 3টা অপশন দেখতে পারবেন, এই যে ক্যাম্পেইন, অ্যাড সেট এন্ড অ্যাড, 3 জায়গাতে আমি সেম নামটা দিয়ে দিলাম। দিয়ে আমার কাজ কি, কন্টিনিউতে ক্লিক করা।
তো আমি যখন কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে দেখেন আমার ক্যাম্পেইন অপশনের ভিতরে কয়েকটা ফিচার আসছে অ্যাডিশনাল। এইখানে কি আছে দেখেন, ক্যাম্পেইন নেম, যেটা তো আমি ফার্স্টে দিলাম। এরপর একটা অপশন আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। আপনি আপনার অ্যাডটা যদি স্পেশাল কোনো অ্যাড ক্যাটাগরি আন্ডারে হয় তাহলে এটা চুজ করে দিবেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আসলে কি, যেমন ধরেন আপনি যদি কোনো পলিটিক্যাল ইস্যুস নিয়ে অ্যাড দেন বা আপনি কোনো সোশ্যাল ইস্যুস নিয়ে অ্যাড দেন, হ্যাঁ, এই ধরনের কিছু যদি হয়, তখন ওই যে দেখেন এখানে বলাই আছে যে ইফ ইউর অ্যাডস আর রিলেটেড টু ক্রেডিট, unemployment or housing or about social issues, elections or politics, requirements differ by country। হ্যাঁ, সো আপনি হচ্ছে এখান থেকে চুজ করে দিবেন তখন যে আপনি আসলে কোন ধরনের অ্যাড দিতে চাচ্ছেন। হ্যাঁ, ক্লিয়ার? সো এটা বলে দিতে হয় তখন। আর যদি এরকম কিছু না হয় তাহলে আর আপনার এখানে হাত দেওয়ার দরকার নেই, এটা এমটি থাকবে। ক্যাম্পেইন ডিটেলস, এখানে আপনার হাত দেওয়ার কিছু নাই, কারণ এটা অলরেডি অবজেক্টিভটা আমরা চুজ করে আসছি, এটাতে আপনার আর কোনো কাজ নেই। এরপর যেটা আছে দেখেন এবি টেস্ট। এখন এবি টেস্ট মানে কি? এবি টেস্ট মানে হচ্ছে আপনি একটা অ্যাডের ভিতরে দুইটা অ্যাড সেট আপ করবেন এবং চেক করে দেখবেন যে কোন অ্যাড থেকে আপনার পারফরমেন্স ভালো হয়। সো এবি টেস্টও আমরা এই একটা অ্যাড থেকে করব না, আমরা যেটা করব অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড সেট আপ করে আমরা এবি টেস্ট করব। হ্যাঁ, সো এবি টেস্ট করলে সুবিধা কি, যে অ্যাডটা থেকে আমার পারফরমেন্সটা ভালো আসে সেই অ্যাডটাকে আমি ইন ফিউচারে কি করব, আবার দিতে পারবো। এরপর যেটা আছে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা অফ আছে, আপনি চাইলে এটাকে অন করে দিতে পারেন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা যদি আপনি অন করে দেন তাহলে সুবিধা কি, সুবিধা হচ্ছে আপনার অ্যাডটা দিতে বাজেট তো ধরেন আপনি যত ডলারই দেন না কেন, কিন্তু আপনার রেসপন্সের উপরে আপনার টাকাটা একটু কম কাটবে, মানে কম টাকার ভিতরে সে রেসপন্স নিয়ে আসার ট্রাই করবে। এটা একটা সুবিধা যে আপনার টাকা একটু কম লাগে, কিন্তু এটার একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে আপনার অ্যাডের রিচটা অনেকাংশে কমে যায়। সো এই কারণে আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এইখানেও আমি কোনো হাত দেই না। সো দ্যাট মিনস আমি যদি বলি ক্যাম্পেইন অপশনে আমি আর কোনো কাজই করি না। ক্লিয়ার? তারপরে আমি চলে যাই হচ্ছে অ্যাড সেটে। অ্যাড সেট হচ্ছে আমার অ্যাডের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। অ্যাড সেটের ভিতরে অনেকগুলা জিনিস থাকে। আপনার হচ্ছে গিয়ে টাকা, আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন সেটা থাকে, কাদেরকে অ্যাডটা আপনি দেখাইতে চান সেই জিনিসটা থাকে, আপনার অ্যাডটা কতক্ষণ চলবে, এই টোটাল জিনিসগুলাই থাকে। ফার্স্টে যেটা আসতেছে দেখেন আমার অ্যাডের টাইপ, এটা হচ্ছে ক্লিক টু মেসেজ, তাই না? তো এখানে দেখেন তিন ধরনের অপশন আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম। আপনি তিন জায়গাতেই মেসেজ নিতে পারবেন। সাপোজ ধরেন আমি এই যে আমার পেজটা চুজ করে দিলাম, সেম আমার ইনস্টাগ্রামেও চলে যাবে। সো মজার ব্যাপার হচ্ছে আমরা যদি আমাদের পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট রাখি, তাহলে আমরা ফেসবুকে যে অ্যাডটা সেট আপ করতেছি সেই অ্যাডটা আমার ইনস্টাগ্রামেও চলবে উইদাউট এক্সট্রা কস্ট। আমি ফেসবুকে যেই টাকা দিয়ে বুস্টটা করতেছি ইনস্টাগ্রামে আমার ফ্রিতে বুস্ট হয়ে যাবে, এটার জন্য আমাকে এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না। ক্লিয়ার? তবে এটার জন্য পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে হয়। সো পেজের সাথে ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা ইনস্টাগ্রামের ক্লাসে শিখে যাব। এখন আপাতত আমরা ফেসবুক বুস্টিংটা শিখি। এবং আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিলে আপনার হোয়াটসঅ্যাপেও মানে হোয়াটসঅ্যাপেও মেসেজ যাবে। আমাদের তো এখন এই দুইটার দরকার নেই, কারণ আমরা করতেছি হচ্ছে মেসেঞ্জার অ্যাড, তাই না? সো আমি এই দুটা উঠাই দিলাম। আমার যেই পেজে আমি বুস্ট করতে চাই সেই পেজটাকে চুজ করে দিব। আমি বুস্ট করতে চাই কোনটাতে, আমি বুস্ট করতে চাই হচ্ছে ভাল লাগছে নামে যে পেজ, সেটা এই যে ভাল লাগছে চলে আসছে, তাই না? আপনার যদি পেজে একটাই থাকে তাহলে তার খুঁজে বাইর করার কিছু নেই, আপনি পেজ দেখতেই পারবেন। এরপরে আসে হচ্ছে বাজেট অ্যান্ড স্কেডিউল বা শিডিউল, যেটাই বলেন না কেন। হ্যাঁ, বাজেট অ্যান্ড শিডিউলের ভিতরে আপনি যেটা করবেন আপনার বাজেট বলে দিবেন এবং অ্যাডটা কতদিন চলবে সেটা আপনি বলে দিবেন। এখন অনেকে জিজ্ঞেস করে ভাই কয় ডলারে বুস্ট করব বা কি আসলে বিষয়, এগুলো তো বুঝি না। ভাই এগুলা বুঝার কিছু নাই, খুব সিম্পল ব্যাপার। আপনি ফেসবুকে যত বেশি টাকা দিবেন ফেসবুক তত বেশি মানুষকে দেখাবে, যত কম দিবেন তত কম মানুষকে দেখাবে, এবং এটা ডেইলি হিসেবে। আপনি একদিনে যদি $100 খরচ করেন তাহলে সে যে পরিমাণ মানুষ দেখাবে, আপনি যদি একদিনে $1 খরচ করেন তাহলে অবশ্যই তার থেকে 100 গুণ মানুষ কম দেখাবে। ক্লিয়ার? সরি। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আপনি বাজেটিং এর সময় সবসময় আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে আপনার আসলে কত ডলারে বুস্ট করার ইচ্ছা। ক্লিয়ার? বাট ফেসবুকে অ্যাকচুয়ালি পার ডে $2 বেশি করে দিলে মানে $2 অন্তত দিলে মোটামুটি খুব ভালো রেসপন্স চলে আসে। এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের বাজেটের উপরে। অ্যাডিশনালি আরেকটা ডিপেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন।
ফেসবুক কিন্তু সব বুঝতে পারে। যেমন ধরেন আপনি 20,000 টাকা আপনার প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্ট বেচার জন্য আপনি যদি ডেইলি $1 করে বুস্ট করেন, তাহলে দেখবেন যে আপনি খুব ভালো রেজাল্ট কিন্তু আসলে পাবেন না। হ্যাঁ, আপনার যদি প্রোডাক্টের প্রাইসটা 20,000 হয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে মিনিমাম $2 উপরে আপনার পার ডে রাখা উচিত, তাহলে আপনি একটু ভালো রেসপন্স পাবেন। কারণ ফেসবুকও তো বুঝে যে আপনি একটা প্রোডাক্ট বেচে কামাই করবেন 20,000 আর আমারে দিবেন $2, তাতে তো হবে না। বুঝতে পারছেন? সো তারপরেও কিন্তু আপনি বুস্ট আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। সো আপনি ধরেন 5 দিনের জন্য $20 খরচ করবেন, সো ডেইলি বাজেটে আবার $20 দিয়ে দিয়েন না, তাহলে প্রতিদিন $20 করে কাটবো। আপনি যেটা করতে পারেন, লাইফ টাইম বাজেট চুজ করে আপনি এখানে বলে দিলেন যে $20, এবং যেহেতু আমি 5 দিন চালাবো, সো জানুয়ারি 11তে যদি শুরু করি, তাহলে আমার হচ্ছে কি জানুয়ারির 15তে আমার শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আমার $20 একটা হয়। কিন্তু ও আমাকে এখনো একটা ইস্যু দেখাচ্ছে, রিসেট ইউর স্টার্ট ডেট টু টুডে। সো একটা জিনিস কি, আমার এখানে দেখেন অলরেডি 9:17 বাজতেছে আর এখানে হচ্ছে 10 বাজতেছে, এই কারণে এটা আসছে যে অলরেডি পাস্ট। সো আমি যদি এটাকে ধরেন 9:30 করে দিই, তাহলে আমার ইস্যুটা চলে যাবে। দেখেন আর কোনো প্রবলেম নাই। সো বাজেট এন্ড শিডিউল এটা হচ্ছে ভাই টোটালি আপনার ইচ্ছা, আপনি কখন থেকে শুরু করতে চান এবং কত ডলার ইনভেস্ট করতে চান, টোটালি আপনি। যেমন আপনি এটাকে যদি ডেইলি বাজেট দেন, তাহলে আপনার যেহেতু বাজেট $20 টোটাল, তাহলে আপনি এখানে 5 দিনের জন্য তো চার $4 করে দিবেন। তাহলে কি হবে, জানুয়ারি 11 থেকে জানুয়ারি 15 পর্যন্ত আপনার একটা চলবে, প্রতিদিন $4 করে খরচ করবে, তাইলেও কিন্তু ঘুরে ফিরে $20 খরচ হইলো। ক্লিয়ার? এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো সেট করেন। এবার আপনার যদি লাইফ টাইম দিতে মন চায় লাইফ টাইম, আর যদি ডেইলি দিতে মন চায় ডেইলি, যেটাই দেন একটু বুঝা দিয়েন। কারণ আপনি দেখেন আমি যখন এটা চেঞ্জ করি, তখন কিন্তু আমার এই যে ডেইলি বাজেটই $20 হয়ে যাচ্ছে। আবার আমি যখন এটা লাইফ টাইম দিই, দেখেন এটা কিন্তু অটোমেটিক 350 হয়ে যাচ্ছে। সো এটাকে কিন্তু এডিট করে দিন, আদারওয়াইজ কিন্তু খবর আছে। কারণ এরকম হয়েছিল, এক ক্লায়েন্ট হচ্ছে পাকনামি করছে, বলতেছে যে ফেসবুক অ্যাড সেট আপ করার লেগে তোমাদেরকে সার্ভিস চার্জ দিতে হয়, আমি আর অ্যাড সেট আপ করবো না। তো বললাম যে ওকে ফাইন, যান আপনারটা আপনি সেট আপ করেন। সো উনি হচ্ছে এরকম পাকনামি করতে যে অ্যাড সেট আপ করছে হাজবেন্ডের ক্রেডিট কার্ড দিয়া, আর 2 দিন পরেই দেখে যে $700 নাই তার ক্রেডিট কার্ডের, ওই যে 350 করে দিয়ে রাখছিল পার ডে। বুঝতে পারছেন? সো আপনারা এরকম মারা খায়েন না, সাবধান, দেখে তারপরে বুট সেট আপ করবেন অলওয়েজ। আচ্ছা, সো বাজেট এন্ড শিডিউলারটা বুঝতে পারছেন আশা করি। নিচে আসি, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা হচ্ছে আমার অডিয়েন্স। আমি একটা কাদেরকে দেখাবো সেটার উপর ডিপেন্ড করে আমাকে আমার অডিয়েন্সটা সেট আপ করতে হবে। একটা জিনিস বুঝেন, অডিয়েন্স সেট আপ করাটা জানা মানে করতে জানাটা অনেক বেশি জরুরি। কজ আপনি যদি ভুলভাল অডিয়েন্স সেট আপ করেন, তাহলে কিন্তু অ্যাড দিয়ে আপনার কোনো লাভ নেই। এখন ধরেন আমি যে ব্যাগটা সেল করতে চাই অনলাইনে, আমার ব্যাগটার প্রাইস আমি লিখছি 5,600 টাকা। সো 5,600 টাকা দিয়ে কিন্তু সবাই ব্যাগ কিনবে না। হ্যাঁ, আমার কিন্তু ওইরকম একটা পিপলই দরকার যারা 5,600 টাকা দিয়ে অনলাইন থেকে ব্যাগটা কিনতে প্রস্তুত। সো এখন কথা হচ্ছে, এই ধরনের মানুষ আমি কই পাইতে পারি? ধরেন আমি যদি ঢাকার ভিতরে অ্যাড সেট আপ করি, এই ধরনের মানুষ কিন্তু সারা ঢাকায় নাই। এই ধরনের মানুষ কই থাকে? ধরেন গুলশান। সো আমি এখানে গুলশান লিখে দিব। ধরেন আমি বলে দিলাম গুলশান 1, সো আমি পেয়ে গেলাম গুলশান 1। এবার গুলশান 1-এর থেকে রেডিয়াসে আমি ধরেন বলে দিলাম 5 কিলো। তাহলে কি হবে, গুলশান থেকে 5 কিলোমিটারের ভিতরে যারা আছে তারা আমার একটা দেখবে। সো এদের কাছে পয়সা আছে, এরা কি আমার হয়তো 5,600 টাকা দিয়ে আমার ব্যাগটা কিনবে, আদারওয়াইজ কিন্তু অন্যরা কিন্তু কিনবে না। ক্লিয়ার? এখন ধরেন আমি আমি চাই যে আমি গুলশান না দিয়ে আমি শুধু বারিধারা দিব বা বসুন্ধরা দিব, এটাও দেওয়া যায়। এই যে দেখেন আমি বারিধারা চুজ করে দিলাম, এই যে আমার বারিধারার ভিতরে কি হলো, চুজ হয়ে গেল। এবার বারিধারার ভিতরে আমি যদি এখানে 2 কিলোমিটার দিই, তাহলে আমার 2 কিলোমিটার পাবে। আর ধরেন বারিধারা দিছি, আমার তো ভাই ধানমন্ডিরও দরকার আছে, তাহলে আমি ধানমন্ডিও দিতে পারি। ধানমন্ডি দিয়ে দিলাম, এইখানে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে তাও 2 কিলোমিটার। তাহলে কি হবে, আমার বারিধারার ভিতরেও একটা দেখাবে এবং ধানমন্ডির ভিতরে আমার একটা দেখাবে। ক্লিয়ার? আর যদি এমন হয় যে না, আপনার প্রোডাক্টটা আসলে আপনি সারা বাংলাদেশের মানুষকে দেখাতে চান, তাহলে এগুলো সব বাদ, এগুলো সব কাটা দিয়ে আপনি কি দিবেন, ডিরেক্ট বাংলাদেশ। তবে ডিরেক্ট বাংলাদেশ দিলে বাজেটটা একটু বেশি রাখেন, কারণ বাংলাদেশ তো অনেক বড় এরিয়া, তাই না? তো তখন কিন্তু আপনার আসলে পুরা একটু বাজেটটা একটু না বাড়াইলে আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। এটা টোটালি আপনার ব্যাপার, আপনি যেখানে যেখানে দেখাতে চান। বুঝতে পারছেন? যেইখানে আপনার পোটেনশিয়াল কাস্টমার আছে সেইখানে একটা দেখাবেন। অ্যাডটা তো আসলে সবাইকে দেখা লাভ নাই, তাই না? সবাই তো আর আপনার কাস্টমার না। এটা গেল লোকেশনের ব্যাপার। এরপর আসি আমার এজ।
আমি যে ব্যাগটা সেল করতে চাচ্ছি এই ব্যাগটা আসলে কোন এজের মানুষের জন্য সেটা আপনাকে বুঝতে হবে। যেমন আমি যে ব্যাগটা সেল করি এটা অবশ্যই 24-25 বছরের থেকে বেশি বয়সী মানুষের প্রয়োজন, এবং এইটার সিলেকশন মানে লাস্ট এজটা যদি বলি শেষ এজটা আমি 35-এর বেশি দিব না। কারণ আমি যতটুকু দেখতেছি যে আমার এই ব্যাগটা একটা জিমের ব্যাগের মতো। সো আমি যে এজ রেশিওটা দিছি 24 থেকে 35, এর বাইরের মানুষ আসলে এই ধরনের ব্যাগগুলা কিনবে না। হ্যাঁ, আমরা যদি একটু আসি, এই ধরনের ব্যাগটা হয়তো অন্য কোনো মানুষ কিন্তু কিনবে না। ক্লিয়ার? যারা হয়তো জিম টিম করে বা একটু ট্রাভেলার টাইপের আছে তারা হচ্ছে এই ব্যাগটা কিনবে। তো এখন কথা হচ্ছে ট্রাভেলার তো ভাই অনেক এজের আছে, কিন্তু সব সব এজের ট্রাভেলাররা কিন্তু এটা কিনবে না। যারা ধরেন বাইক লাভার আছে, হ্যাঁ, বাইকিং ট্যুর পছন্দ যাদের, তারা হয়তো এই ধরনের ব্যাগ কিনতে পারে। সো ওই কারণেই এজটা দেখেন আমি 24 থেকে 35 দিছি, কারণ এই এজের 24-এর আগে কেউ এ ধরনের হচ্ছে স্টাইলিশ ব্যাগ কিনবে না। হ্যাঁ, এটাও শিওর থাকেন। আর যদি কিনেও তাহলে তার বাপ মা তারা কিনা দিবে, পোলাপানের এত টাকা নাই যে তারা এই ব্যাগটা কিনবে। অ্যাডিশনালি 35-এর পরে এই ব্যাগটা আর কেউ কিনবে না, কারণ হচ্ছে এই এজের পরে আসলে এই ধরনের ব্যাগ নিয়ে কেউ চলেও না। হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যানালাইসিস করে একটু বুঝতে হবে যে আমি আসলে কোন এজ রেশিওটা দিব। ক্লিয়ার? তারপর আসি জেন্ডার। যেহেতু এটা আমার ছেলেদের ব্যাগ, সো আমার এখানে মেয়েদেরকে টার্গেট করার কোনো দরকারই নেই, আমি শুধু ম্যান টার্গেট করব। আপনার যদি এমন প্রোডাক্ট হয় যেটা উমেনদের জন্য তাহলে আপনি উমেন দিবেন, আর যদি এমন হয় যে সবার জন্য তাহলে আপনি কি অল দিতে পারেন। যেমন ধরেন ট্রেনিং, এটা সবার জন্য, তো এখানে আমরা অল দিতাম তখন। যেহেতু এটা ছেলেদের, তো আমি এখানে ম্যান দিলাম। ডিটেল টার্গেটিং এ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একদম ইন্টারেস্ট অনুসারে তাদেরকে টার্গেট করতে পারি, যে ইন্টারেস্টের কারণে অ্যাকচুয়ালি আমাদের ওয়ালে দেখবেন যে অ্যাড গুলা চলে আসে। যেমন আপনি ফেসবুকে যদি একটা রান্নার ভিডিও দেখেন, এরপরে যদি আপনি ইউটিউবে যান দেখবেন সব রান্নার ভিডিও এসে ভরে গেছে। ফেসবুকে যদি আপনি একটা গেমের ভিডিও দেখেন, ইউটিউবে যাবেন দেখবেন ইউটিউবে গেমের ভিডিও দিয়ে ভরে গেছে। অথবা ইউটিউবে গিয়ে আপনি আইফোন লেখা সার্চ করে দেখেন একবার, দেখবেন ফেসবুকে আইফোনের কাভার আইফোন আইসা আপনার সব ভরে যাবে। ঠিক আছে? সো এই কারণে এইগুলা টার্গেট করে কিভাবে, এই ইন্টারেস্ট দিয়ে, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার, এই এই জিনিসগুলোর উপরে। সো এখন ধরেন আমাদের ব্যাগটার উপরে কাদের ইন্টারেস্ট থাকতে পারে, ধরেন যারা কিনা ট্যুর করে, যারা ট্যুরস এন্ড ট্রাভেলস এগুলোর উপরে যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে, তারা এই ব্যাগটা কি নিতে পারে। So আমরা একটু ট্যুরস লিখে দেখি কোনো সাজেশন আমাকে দেয় নাকি। এই যে দেখেন আসছে ট্যুরস। ট্যুরস এর উপরে যাদের ইন্টারেস্ট তাদেরকে আমি দেখাইতে পারি আমার একটা, তাই না? এবার যদি আমি একটু সাজেশনে ক্লিক করি, সো এই যে দেখেন যারা ট্রাভেল নিয়ে ইন্টারেস্ট বা প্যাকেজ ট্যুর, ট্রাভেল, ট্যুরিজম, হ্যাঁ, ট্রাভেল অ্যান্ড লেজার, ট্রাভেল এজেন্সি, এইগুলোর উপরে যাদের ইন্টারেস্ট আছে, কেমন? তারপরে ধরেন যারা কিনা আমার অ্যাডভেঞ্চার ট্রাভেল, কারণ ওই ব্যাগটা অ্যাডভেঞ্চারদের জন্যই বানানো বা ওই ধরনের পিপলদের জন্য বানানো, হ্যাঁ, তাদের জন্য এটা আমি দিতে পারি। আবার এই যে দেখেন মাউন্টেন, যারা কি পাহাড় পর্বতে চড়ে, এদেরকে আমি দেখাইতে পারি। আবার ধরেন যারা জিমে যায়, সো আমি জিম, জিম লিখবো। যারা জিম পছন্দ করে, হ্যাঁ, সো ওয়ার্ল্ড জিম, জিম মিমস, লেটস সি, জিমন্যাস্টিকের উপরে যাদের ইন্টারেস্ট আছে, এই যে দেখেন জিমন্যাস্টিক, আমি তাদেরকে টার্গেট করতে পারি। আমি যদি আবার সাজেশনে ক্লিক করি, সো এই যে দেখেন ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, হেলথ এন্ড ওয়েলনেস, এগুলোর উপর যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে, হ্যাঁ, পার্সোনাল কেয়ার, ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স, ঠিক আছে, এদেরকে আমি দেখাতে পারি। সো মেইন কথা হচ্ছে আপনি একটু বুঝবেন যে এই ব্যাগটা আসলে কারা ইউজ করবে, বা আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিস যেটা নিয়ে আপনি অ্যাড সেট আপ করবেন, আপনি চেষ্টা করবেন যে ওই জিনিসটা সম্বন্ধে বুঝতে, যে এই জিনিসটা আসলে কাদের নিড আছে। হ্যাঁ, সো সেই নিড অনুসারে আপনি কি করবেন, ইন্টারেস্টটা ম্যাচ করার ট্রাই করবেন। ইন্টারেস্টটা ম্যাচ হয়ে গেলে এইখানে যে চেক মার্কটা দেয়া আছে, অনেক সময় এটা নাও দেয়া থাকতে পারে, যে ডিটেল টার্গেটিং এক্সপেনশন, এটাতে আমরা একটা চেক মার্ক দিয়ে দিব। হ্যাঁ, এটার কাজ কি, এইখানে আমরা যে অডিয়েন্সটাকে চুজ করছি সেই অডিয়েন্সটার সাথে কিছুটা মিল আছে এরকম যদি কেউ থাকে, তাইলেও সে তাকে অ্যাডটা দেখাবে। এটা হচ্ছে ডিটেল টার্গেটিং এক্সপেনশনের কাজ। এটা দিয়ে আমরা কি করব, আমরা এখানে অনেক বেশি ইন্টারেস্ট দেওয়ার দরকার নাই, ট্রাই করবেন ম্যাক্সিমাম 10 থেকে 15টা দিতে, এর বেশি না দিলে বেটার। দিয়ে কি করবেন, সেভ করে দিবেন, এই যে সেভ দিস অডিয়েন্স। আর যদি আপনার ল্যাঙ্গুয়েজও লাগে তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজে দিতে পারেন, যে যারা শুধু ইংরেজি বলে তাদেরকে দেখাতে পারেন, যারা শুধু বাংলা বলে তাদেরকে দেখাবেন, তাও দেখাতে পারবেন। ল্যাঙ্গুয়েজে হাত না দেওয়াটা বেটার যদি আপনি অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাড সেট আপ না করেন। হ্যাঁ, আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজে হাত না দেওয়াটাই বেটার বাংলাদেশের জন্য।
এরপরে আপনি যেটা করতে পারেন, আপনি এই যে সেভ দিস অডিয়েন্স এটাতে ক্লিক করে আপনি এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন। ইন ফিউচার আপনাকে আর অডিয়েন্সটা সেট আপ করতে হবে না ফর সেম টাইপ অফ অ্যাড। তখন আপনি কি করবেন, আপনি যখন আপনার অ্যাড ম্যানেজারে আসবেন, এই যে দেখেন এইখানে অপশন আছে ইউজ সেভ অডিয়েন্স, এখানে ক্লিক করলে এই যে দেখছেন আমি অনেক অডিয়েন্স এরকম সেভ করে রাখছি। সো আপনি এখান থেকে চুজ করেই তখন কি করতে পারবেন, ইজিলি অ্যাড সেট আপ করতে পারবেন। আপনাকে আর নতুন করে সেটা কি অ্যাড সরি অডিয়েন্স আর কি সেট করতে হবে না। একবার সেট করে সেটা সেভ করে নিলেন, এরপরে আপনি কি বারবার একটাকেই কল করতে পারবেন। এরপর যেটা আছে প্লেসমেন্ট। সো প্লেসমেন্টটা আমরা যদি একটু ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখছেন আপনার একটা কোন কোন জায়গায় দেখাবে সেটা আপনার হচ্ছে আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। অনেকে আইসা বলে ভাই আমি শুধু ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই, ইজি। আপনি এখানে এই চেকমার্ক গুলো তুলে দিয়ে, ঠিক আছে, কি করবেন, শুধু ইনস্টাগ্রামটা রেখে দিবেন। তাহলে কি হবে, আপনার অ্যাডটা দেখেন শুধু ইনস্টাগ্রামে দেখাবে। দেখছেন, অনলি ইনস্টাগ্রামেই দেখাচ্ছে আমার অ্যাডটা, আর অন্য কোনো জায়গাতে দেখাবে না। আর যদি বলেন যে না ভাই আমার ফেসবুকের আমি যেটা করি নর্মালি, আমার কথা হচ্ছে ফেসবুক ভাই তোমার জেনে দেখাইতে মন চায় তুমি দেখাও, আমারে ভালো পারফরমেন্স দাও। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে এই যে অটোমেটিক প্লেসমেন্টটা দিয়ে দিবেন। প্লেসমেন্ট নিয়ে কোনো হ্যাসেল নেওয়ারই দরকার নেই, ফেসবুকে জেনে দেখাইতে মন চায় ও দেখাক, আমাদের দরকার কি রেসপন্স। এটা হচ্ছে বিট কন্ট্রোল। বিট কন্ট্রোল আর একদম শুরুতে আমরা যেটা পাইছিলাম ওই যে আপনার এটাকে কি বলে, আরে এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই দুইটার কাজ একই রকম। এই দুইটা দিয়ে আসলে আপনি কস্ট অপটিমাইজ করতে পারেন। সো দুইটা করলেই ওই যে সুবিধা হচ্ছে কস্ট একটু কম লাগে, কিন্তু অসুবিধা হচ্ছে আপনার অ্যাডের রিচটা অনেকাংশে কমে যায়। সো এই কারণে আমি এখানেও কোনো কিছুতে হাত দেই না। এরপরে আমি সোজা কি করি, নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে আমাদের যে অপশনটা আসে সেটা হচ্ছে অ্যাড এর অপশনটা। আমরা ক্যাম্পেইন শেষ করছি, অ্যাড সেট শেষ করছি, এটা হচ্ছে আমার অ্যাড। অ্যাডে আসলে আপনার যেটা করতে হয়, আপনার পেজটা ঠিক আছে নাকি সেটা আগে দেখে নেবেন। পেজটা যদি ঠিক থাকে, আপনি যদি ইনস্টাগ্রামও অ্যাড দেন তাহলে ইনস্টাগ্রামটাও কানেক্ট করে থাকলে এখানে দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোনটা। এই দুটা হয়ে গেলে আসে হচ্ছে আমার অ্যাড সেটআপ। সো অ্যাড সেটআপ মানে হচ্ছে কোন পোস্টটাকে আপনি অ্যাড দিতে চান। পোস্টটা আপনি আগেও করে রাখতে পারেন অথবা এখানে বসেও আপনি পোস্ট করতে পারেন। সো আমার মতে আগে করে নিলেই ভালো, আপনার জন্য সুবিধা। এরপর আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাড এর এখানে ক্লিক করে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা চুজ করবেন। ইউজ এক্সিস্টিং পোস্ট চুজ করার পরে সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। সিলেক্ট পোস্টে ক্লিক করলে এই যে দেখেন আমার পোস্টটা দেখাচ্ছে। আমি জাস্ট পোস্টটাকে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলেই আমার দেখেন পোস্টটা কি অ্যাড হয়ে গেছে আমার অ্যাডের সাথে। ক্লিয়ার, পোস্টটা দেখেন চলে আসছে, এবং এটা কেমন দেখাবে সেই জিনিসটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা একটা মেসেজ টাইপের অ্যাড দিব, সো আমাদের এখানে একটা মেসেজের টেমপ্লেটও তো সেট করতে হবে, তাই না? সো এইখানে দেখেন অপশনই আছে ক্রিয়েট নিউ। আপনি যদি এডিটে ক্লিক করেন তাহলে এই যে দেখেন ওই ফ্যাক্টটাই আপনি এখানে আবার পাবেন। আপনি এখানে কোশ্চেন দিতে পারেন, অ্যান্সার দিতে পারেন, কোশ্চেন দিতে পারেন, অ্যান্সার দিতে পারেন, কোশ্চেন দিতে পারেন, অ্যান্সারও দিতে পারেন। তিনটার বেশি না দেওয়াটাই বেটার। সো এখানে আপনি কোশ্চেন অ্যাড করে দিতে পারেন। সাপোজ ধরেন আপনার এসে প্রথমে একটা কোশ্চেন করতে পারে না, যে আপনার হচ্ছে আপনাদের সরি একটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, আপনার হচ্ছে অনেক ধরনের কোশ্চেন করতে পারে, যেমন ধরেন পরের কোয়ালিটি, আপনাদের এই ব্যাগটি কি লেদারের তৈরি, তাই না? এটাও তো জিজ্ঞেস করতে পারে, রাইট? এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনাদের এই ব্যাগটা কি লেদারের তৈরি নাকি? এটা ধরেন আপনারা কেউ জিজ্ঞেস করলো, সো আপনি এটার অ্যান্সার দিয়ে দিবেন এখানে, জি আমাদের ব্যাগটি সম্পূর্ণ লেদারের তৈরি। তারপরে বলে দিবেন ধরেন অর্ডার করতে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস এবং কালার লিখবো। কালার লিখছি কেয়ার না, স্যার অর্ডার বানাম ভুল গেছে। সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে কি আপনার যেহেতু আচ্ছা যেটা এটা যেহেতু আমরা বাংলিশ লিখতেছি, হ্যাঁ, সো এখানে আমাদের একটু ভুল আসতে পারে। ভুল আসলে ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করলে দেখবেন সুন্দর করে লিখতে পারবেন। তো এটাতে যেমন আমরা কালার লিখছি ও ধরতে পারে নাই, তাহলে আমরা বাংলায় কালার লিখে দিই, দেখছেন কালার চলে আসছে। অ্যাড্রেস এবং কালার লিখে টেক্সট করুন।
টেক্সট পূরণ, তাই না? হয়ে গেল না? এইভাবে আপনি কি করতে পারেন, অ্যান্সার সহ দিয়ে দিতে পারেন, কোশ্চেনের সাথে অ্যান্সার দিয়ে সেভ এন্ড ফিনিশে ক্লিক করবেন। এইভাবে 3টা কোশ্চেন দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, ও যখন এই অ্যাডের এই যে সেন্ড মেসেজ বাটনটা আছে, সেন্ড মেসেজ বাটনে যখন ক্লিক করবে তখন ওরা এরকম ভাবে কোশ্চেন গুলো অটোমেটিক দেখাবে। ও যেটার উপরে ক্লিক করবে সেই কোশ্চেনে ক্লিক করলে অ্যান্সারটা অটোমেটিক চলে যাবে। তো এইভাবে আপনি কি করতে পারেন, একটা কোশ্চেন অ্যান্সারের টেমপ্লেটও আপনি দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? দিয়ে দিলে কি হবে, আপনার কোশ্চেন অ্যান্সারটাও এখানে সেট হয়ে যাবে। সে যখন এই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে তখন তার কাছে এরকম 3টা কোশ্চেনই দেখাবে। সে চাইলে কাস্টম মেসেজও দিতে পারে, এটা তার ইচ্ছা। ক্লিয়ার? এইটা দিয়ে দিলে এবার আপনার কাজ হচ্ছে, এইখানে দেখেন একটা বাটন আছে পাবলিশ। আপনার লাস্ট কাজ হচ্ছে আপনি এই পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার এই অ্যাডটা ইন রিভিউতে থাকবে ফেসবুকের কাছে। ফেসবুক চেক করে দেখবে যে এভরিথিং ইজ ফাইন অর নট। যদি এভরিথিং ফাইন থাকে তাহলে সে অ্যাডটাকে অ্যাক্টিভ করে দিবে। ক্লিয়ার? ফ্রি অ্যাড সেট করা যাবে? ভাই ফ্রিতে আবার অ্যাড সেট করে কেমনে, আমার এটা বলে নাকি। ট্র্যাকিংটা কি? ট্র্যাকিংটা আমরা দেখব হচ্ছে যখন আমরা পিক্সেল নিয়ে কাজ করব। এখন আমাদের এটার কাজ নাই, আমরা আগে ওয়েবসাইটটা বানাবো, তখন হচ্ছে আমাদের এই ট্র্যাকিং এর কাজ থাকে। বুঝতে পারছেন? এখন আমাদের এটার কোনো কাজ নাই। এই জন্যই আপনাদের ফেসবুক পিক্সেলের ক্লাসটা হবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজটা করার পরে। পিক্সেলের কোড আপনি অ্যাড আমরা করতে কি পারবেন। ওয়েবসাইট বানানো শিখবো? জি, আপনাদের ওয়েবসাইটের উপরে 2টা ক্লাস হবে, অনেক বেশি কিছু না, মোটামুটি একটা বেসিক নলেজ আপনারা পাবেন। যেহেতু এটা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস না, বাট মোটামুটি একটা বেসিক নলেজ আপনাদের দেওয়ার জন্য আমরা 2টা ক্লাস নিব ওয়েবসাইটের উপরে। আর ট্র্যাকিংটা হচ্ছে আপু ধরেন, স্যার আপনি বলছিলেন যে আমাদের হচ্ছে নিজেদের ওয়েবসাইট লাগবে, তো সেক্ষেত্রে আমরা যে বেসিক জি ওয়েবসাইট ওটাই বানানোটা শিখাবো। শিখবো, সেটা হচ্ছে কি আমরা নিজেরাই করতে পারবো নাকি আমাদেরকে আবার আলাদা করে কাউকে দিয়ে আমাদের নিজেদের ওয়েবসাইটটা আপনারা বানাবো? নিজেদেরটা নিজেরাও করতে পারবেন, আর আপনার যদি মন চায় অন্য কারো দিয়ে বানাবেন তাহলে তো বানালেনই। নিজেদেরটা নিজেরাও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ট্র্যাকিংটা হচ্ছে কি আপু বলি, ধরেন আপনি একটা অ্যাড সেট আপ করছেন আপনার ওই ইয়েতে, মানে আপনার ওয়েবসাইটে ভিজিটর পাঠানোর জন্য। সো এইখান থেকে আপনি কোডটা নিলে যেটা হবে, আপনি আপনার ওয়েবসাইটের গুগল অ্যানালাইটিক্স এ তো নর্মালি আপনি দেখতেই পারেন সোশ্যাল মিডিয়া থেকে কেমন ভিজিটর আসতেছে, বাট আপনি এটাও তখন দেখতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি এই ফেসবুক অ্যাড থেকে কতজন ভিজিটর যাচ্ছে সেটা ট্র্যাক করার জন্য আমাদের এই কাজটা লাগে। আদারওয়াইজ এটার কোনো দরকারই নেই। যদি ওয়েবের সাথে কোনো রিলেশন না থাকে তাহলে আপনার এই ট্র্যাকিং ব্র্যাকিং এগুলাতে হাত দেওয়ার কোনো দরকারই নেই, এটা আমাদের কোনো কাজই না। ক্লিয়ার? আপনার কাজ হচ্ছে শুধু এই পাবলিশ বাটনে ক্লিক করা। পাবলিশ বাটনে ক্লিক করলে আপনি যদি একদম প্রথমবার অ্যাড সেট আপ করে থাকেন তাহলে পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারে বলবে আপনার কার্ডের ডিটেলস দিতে, যেটা কিনা আপনার মাস্টার কার্ড। ক্লিয়ার? সো এই কার্ডের ডিটেলস আপনি বাহির থেকেও দিতে পারেন, আমি সেটা দেখাই দিচ্ছি কিভাবে দিতে হয়। মানে অ্যাড সেট আপ করার ছাড়াও আপনি একটা কার্ড অ্যাড করে রাখতে পারেন আপনার অ্যাড ম্যানেজারে। সেটা কিভাবে, এইখানে দেখেন অ্যাড ম্যানেজারের অল টুল নামে একটা অপশন আছে, এই অল টুলে ক্লিক করবেন। অল টুলে ক্লিক করে আমরা এই বিলিং সেকশনে আসবো। বিলিং সেকশনে আমরা যদি আসি, সো এখানে যেমন দেখতেছেন যে আমার পেমেন্ট গুলা কাটতেছে। সো আমরা হচ্ছে এই পেমেন্ট সেটিংসে চলে যাব। পেমেন্ট সেটিংসে আসলে এইখানে দেখেন অপশন আছে, এই যে দেখছেন অ্যাড পেমেন্ট মেথড। আপনি এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে এইখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করা অপশন পাবেন। এই যে দেখেন ডেবিট আর ক্রেডিট কার্ড, পেপাল হলে পেপাল, আর অ্যাড ক্রেডিট যদি আপনার থাকে তো অ্যাড ক্রেডিট। সো অ্যাড ক্রেডিট দিয়ে অ্যাড সেট আপ না করাটাই বেটার, আপনার পেজের ট্রান্সপারেন্সি লেভেলটা অনেক নষ্ট হয়। দেখবেন অনেকে বলে কুপন কোড দিয়ে অ্যাড সেট আপ করে, ওই ধরনের কিছু দিয়ে আসলে অ্যাড সেট আপ না করাটাই বেটার। আপনি এই ডেবিট আর ক্রেডিট কার্ড এটা অ্যাড করবেন, এটাই আপনার কাছে থাকবে, ওইগুলো আপনি পাবেনও না। যাই হোক, এখানে দেখেন আপনি আপনার কার্ডের উপরে নেম, কার্ডের নাম্বার, কার্ডের হচ্ছে এক্সপায়ারি ডেট এবং হচ্ছে কার্ডের সিকিউরিটি কোডটা দিয়ে আপনি আপনার পেমেন্ট মেথডটাকে অ্যাড করে নিতে পারেন। পেমেন্ট মেথডটা অ্যাড করে নিয়ে নিলে কি হবে, যখন আপনি অ্যাড সেট আপ করবেন আপনার একটা থ্রিশোল্ড থাকে, সেই থ্রিশোল্ড অনুসারে আপনার পেমেন্টটা আস্তে আস্তে কাটতে থাকবে। যেমন ধরেন আমার এখানে ভাইয়া আমার নেটটা একটু ইয়ে হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল 2 মিনিটের মতো ভাইয়া। আপনি ভিডিওটা দেখে নিয়েন ভাই, ভিডিও তো রেকর্ড আছে, ভিডিওটা দেখে নিন। হ্যালো স্যার। জি হ্যালো স্যার, আমরা যে নরমালি যে কার্ড দিয়ে আমরা ব্যাংকে টাকা তুলি, জি না, এগুলা দিয়ে হবে না ভাই, এগুলা দিয়ে হবে না, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আগেই বলছি। ওকে। আপনার কার্ডের ভিতর তার ডলার নাই আছে? তো ডলার না থাকলে আপনি পেমেন্ট করবেন কিভাবে? ফেসবুক চীনে অনলি ডলার। ওকে। আরেকটা জিনিসেরও আপনাদের নিড আছে,
ফেসবুক বুস্টিং এর কাজ করতে গেলে সেইটাকে বলে হচ্ছে বিন নাম্বার, BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিন নাম্বারটা আপনাদের লাগবে যদি আপনারা ফেসবুকের থেকে বাঁচতে চান। ফেসবুক অ্যাকচুয়ালি এখন আপনার প্রত্যেকটা পেমেন্টের উপরে 15% করে ট্যাক্স কাটে। সো আপনি যদি বাংলাদেশ গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে থাকেন তাহলে গভর্নমেন্টের থেকে আপনার একটা বিন নাম্বার দিবে। সেই বিন নাম্বারটা যদি আপনি ফেসবুকে বসায় দেন তাহলে আপনার ফেসবুকে আর ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে? আর যদি সেটা আপনি না বসান তাহলে ফেসবুকে প্রত্যেক $100 এগেনস্টে $15 ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, পিন নাম্বারটা কি বাই নেম, মানে কি যে নাম সেটা, নাকি গ্রুপ পেজের নামে থাকবে? এইটা আপনি যে কোনো বিজনেসের নামে নিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেমন দেখেন আমি যে অ্যাডভার্টাইজিং করি, আমার এই যে দেখেন এখানে একটা ট্যাক্স আইডি থাকে, যে আইডির এগেনস্টে আমি আমার বিন নাম্বারটা বসায় রাখছি। সো এই কারণে আমার ফেসবুকে এক্সট্রা টাকা দেয়া লাগে না। আমি যদি এটা না বসাইতাম তাহলে আমার কি করতে হইতো, ফেসবুকের এক্সট্রা ধরেন $100 যদি আমি বুস্ট করতাম তাহলে $15 তাকে আমার এক্সট্রা দিতে হইতো। সো এখন অনেকেরই বিন নাম্বার থাকবে না, কারণ অনেকেরই বিজনেস নাই। সো আপনার, জি শেষ করি আগে। সো আপনাদের অনেকেরই বিজনেসের এগেনস্টে আপনাদের কিন্তু এই ট্যাক্স আপনারা দেন না। সো আপনাদের অনেকেরই বিন নাম্বার থাকবে না। সো আপনারা যেটা করতে হবে, ক্লায়েন্টের থেকে এক্সট্রা নিয়ে নেবেন। হ্যাঁ, বলে দিবেন যে ভাই ফেসবুক এখন $15 এক্সট্রা কাটে, মানে 15% এক্সট্রা কাটে। সো এইটা আপনাকে দিতে হবে। অথবা আরেকটা যেটা করতে পারেন, যেহেতু আপনি কোনো ক্লায়েন্টের জন্য বুস্ট করেন, সো আপনি যেটা ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে তোমার যদি বিন নাম্বার থাকে তাহলে তুমি তোমার বিন নাম্বারটা দাও, তোমার বিন নাম্বারটা বসায় আমি তোমার অ্যাড সেট আপ করে দিব, তাহলে তোমাকে আর 15% এক্সট্রা দিতে হবে না। যদি তুমি এটা না দিতে পারো তাহলে ভাই তোমাকে 15% এক্সট্রা দিতেই হবে, কিছু করার নাই, কারণ আমি তো আর ডলার আমার গাইড থেকে দিব না, রাইট? আর পেমেন্ট সেটিং এ আসার পরে আপনি নিচে আসলে বিজনেস ইনফো নামে একটা অপশন পাবেন। এই বিজনেস ইনফোর এডিট অপশনে ক্লিক করলে আপনি দেখবেন কারেন্সি নামে একটা অপশন থাকে, যেখানে দেখেন আমারটা চুজ করা আছে $। আপনাদের অনেকেরটা চুজ করা থাকতে পারে BDT। সবার আগে অ্যাড ম্যানেজারে ঢুকে আগে চেক করবেন যে আপনার কারেন্সিটা কি দেয়া আছে, এটা কি $ডলারে দেয়া আছে নাকি BDT তে দেয়া আছে। যেটাতেই থাকুক কোনো প্রবলেম নাই, বাট আমি বলবো আপনি কারেন্সিটাকে অলওয়েজ $ডলার করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা। কারণ BDT তে থাকলেও কিন্তু আপনাকে $ডলারেই পে করতে হবে। সো যদি $ডলারে থাকে আপনার হিসেবটা করতে আপনার জন্য সুবিধা হবে। আদারওয়াইজ আপনি প্রপারলি বুঝবেন না অ্যাকচুয়ালি আপনি আসলে কিভাবে টাকাটা পে করতেছেন। এইখানে BDT থাকলে এটার মানে এটা না যে আপনি BDT তে পে করতে পারবেন, আপনাকে ওই USD তেই পে করতে হবে। ক্লিয়ার? সো এই কারণে আমি সাজেস্ট করব আপনি কারেন্সিটা $ডলার করে নিয়েন, এটা আপনার জন্য সুবিধা। আর যখন আপনি কারেন্সিটা $ডলারে নিবেন তখন আপনার নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এটা কোনো ভয়ের ব্যাপার না, আপনি জাস্ট USD তে কনভার্টে ক্লিক করলেই ওরা দেখবেন যে আপনাকে শো করবে যে এইটা করতে হলে তোমাকে একটা নতুন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে। আপনি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তাইলেই হয়ে যাবে। এটা 2 সেকেন্ডের কাজ। বুঝতে পারছেন? সো আপনাদের ওই বিন নাম্বার যদি থাকে আপনাদের ওই 15% এক্সট্রা দিতে হবে না, যদি না থাকে তাহলে অবশ্যই দিতে হবে। ক্লিয়ার সবাই? এইখান থেকেও আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারেন। বিন নাম্বারটা কোথা থেকে কালেকশন করব? বিন নাম্বারটা হচ্ছে ভাই আপনার বিজনেসের এগেইনস্টে যদি আপনি কখনো ভ্যাট ট্যাক্স দিয়ে থাকেন তাইলে আপনি এটা পাবেন, আদারওয়াইজ এটা পাবেন না। এটা যদি অন্য কারো থাকে, ইউজ করেন, ফ্যামিলির মধ্যে ইউজ করেন, কোনো সমস্যা নাই, বাট যেই পার্সোনালটা ইউজ করতেছেন তার হয়তো ট্যাক্সের কাউন্টের ক্ষেত্রে এটা লাগতে পারে। এটা কি আপনার ব্যাংকের থেকে কালেকশন করব নাকি? ভাই এটা ব্যাংক দেয় না, আমি আগেই বলছি। আপনি যদি বিজনেসের এগেইনস্টে ভ্যাট দিয়ে থাকেন তাহলে গভর্নমেন্টই আপনার এই বিন নাম্বারটা দিবে। আচ্ছা স্যার, হচ্ছে আমার আম্মু হচ্ছে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তো আমি যদি ওনার ট্যাক্স মানে বিন নাম্বারটা আমি ইউজ করি সেক্ষেত্রে কি আমি ইউজ করতে পারবো? পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তবে এইটা যদি যেহেতু আপনি যার বিন নাম্বারে ইউজ করেন, ট্রাই করবেন ওই বিন নাম্বারের এগেইনস্টে অনেকগুলা পেজে বুস্ট না করতে, কারণ এটা কিন্তু গভর্নমেন্টের কাছে কাউন্টটা যায়। আর এই জিনিসটা বসাইছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট, এটা কিন্তু ছিল না ফেসবুকে। এই 15% এক্সট্রা দেওয়ার যে সিস্টেমটা, এটা কিন্তু বাংলাদেশের সরকারই বসাইছে। সো যখন আপনি যে আপনার ওই এক বিন নাম্বারে এগেইনস্টে এত এত বুস্ট করবেন, ফেসবুক কিন্তু এই টোটালের সিস্টেমের যে হিসেবটা এটা কিন্তু গভর্নমেন্টের কাছে জমা দেয়। সো ধরেন এমন হইলো যে আপনার এই একটা বিন নাম্বারে এগেইনস্টে আপনি $1000 বুস্ট করেন, আর আপনি আসলে ট্যাক্স দিতেছেন 20,000 30,000 টাকা, তখন কিন্তু গভর্নমেন্ট এসে আপনারই সবার আগে ধরবে যে তুমি যেহেতু এনে $1000 ইনভেস্ট করতেছো, দ্যাট মিনস হচ্ছে তুমি তো বড় ব্যবসায়ী, তাহলে তুমি ট্যাক্স এত কম দিতেছো কেন?
সো যারটাই ইউজ করেন বি কেয়ারফুল, কারণ এটা হয়তো আজকে আপনারা ধরবে না, কালকে হয়তো ধরবে না, কিন্তু কখন ধরবে এটা আসলে আমি আপনি কেউ বলতে পারি না। বুঝতে পারছেন? তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং এর সবকিছু। এইভাবে আমাদেরকে অ্যাডভার্টাইজিংটা করতে হয়। আবার আপনি যখন অ্যাড ম্যানেজারে আসবেন, আমি যেহেতু এটা পাবলিশে ক্লিক করি নাই, সো এটা আমার ড্রাফট অবস্থায় আছে, আমি চাইলে এটাকে যে কোনো টাইমে পাবলিশ করতে পারবো। ড্রাফট মোডে থাকবে এটা আমার কাছে, আমি যদি পাবলিশ না করি। বুঝতে পারছেন? আর যখন অ্যাডটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই যে এরকম অ্যাক্টিভ লেখা দেখাবে। আর যখন একটা রিভিউতে থাকে, তখন এখানে ইন রিভিউ লেখা দেখায় অথবা প্রসেসিং লেখা দেখায়। একটা অ্যাক্টিভ হলে এখানে একটা অ্যাক্টিভ লেখা চলে আসে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, আমি একটা জিনিস জানি যে আপনাদের কাছে একটু হ্যাসেলময় মনে হচ্ছে, অনেকগুলা ফাংশন আপনারা দেখছেন। ভয়ের কিছু নাই, আপনারা যে কাজটা করবেন ভিডিওটাকে কয়েকবার দেখবেন। দেখেন, একটা কাজ জানার বা একটা কাজ শেখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনারা একটা রেকর্ডেড ফাইল পাচ্ছেন। সো আপনাদের কাজ হচ্ছে এই রেকর্ড ফাইলটারে আপনারা অনেকবার দেখবেন, একদম কাজগুলা কোন স্টেপের পরে কোন স্টেপে যেতে হয় এগুলো আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এটা ইজিলি পেরে গেছেন। এটা কোনো কঠিন কাজ না, আপনারা হয়তো প্রথমবার দেখছেন এই কারণে একটু কঠিন কঠিন মনে হইতেছে, বাট এটা খুব ইজি একটা কাজ। ট্রাফিকটা কি? একটা ট্রাফিক লেখা একটা ট্রাফিক মানে Excel। ভিজিটর আপু, ভিজিটর। আচ্ছা ভিজিটরকেই বলে ট্রাফিক। হ্যালো স্যার। জি স্যার, ওই যে আমরা যে কোনো ফেসবুকে একটা ভিডিও দেখলে যে মাঝে মাঝে অ্যাড দেখি, ওরাও কি এইভাবেই সেট আপ করে অ্যাডগুলা। জি, হ্যাঁ, একজন আপু জিজ্ঞেস করছেন যে ক্লায়েন্টের পেজে কিভাবে ঢুকে এই কাজগুলা করবেন। আপু, আমি এখন যেমন আমার পেজে ঢুকে করছি, ক্লায়েন্ট যখন আপনারা পেজ রোলের থেকে আপনারে তার পেজের অ্যাডভার্টাইজার অথবা তার পেজের অ্যাডমিন বানায় দিবে বা এডিটর বা মডারেটর বানায় দিবে, তখন আপনিও আপনার পেজের লিস্টে, আপনি আপনার প্রোফাইল থেকে এরকম পেজের লিস্টে গেলে এখানে আপনার ক্লায়েন্টের পেজ পাবেন অথবা এখানে ক্লায়েন্টের পেজ পাবেন। আপনি সিম্পলি এরকম ভাবেই ক্লায়েন্টের পেজে ঢুকবেন। পেজে ঢুকলেই তো আপনি এখানে অ্যাড সেন্টার অপশন পেয়ে যাবেন। এই অল অ্যাডস থেকে ক্লিক করে তখন আপনি এখান থেকে আরামসে যে অ্যাড ম্যানেজারে চলে যাবেন। সেম প্রসেস। এখানে যে আমরা পেমেন্ট করছি, তো এখানে আমাদের কি লাভ হচ্ছে? উল্টা তো আমি পেমেন্ট করতেছি। আপনি পেমেন্ট করতেছেন কারণ এই যে বিশাল মানুষের সে আপনার পোস্টটা দেখাবে। যেমন দেখেন যে এখানে আমি আমরা যে যদি অন্যের হয়ে কাজ করি তখন কি হবে? আপনি তার কেউ থেকে যদি আমাকে ডলারটা বলে নিয়ে নেবেন, ডলারটা নিয়ে নেবেন। এইখানে ফেসবুক অ্যাডের কাজ দুই ভাবে মানুষ করে। একটা হচ্ছে আপনি ধরেন, যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই, এই যে যেমন এই কাস্টমাররা, যেমন উনি $60 একটা অ্যাড সেট আপ করছেন আমাকে দিয়ে, ক্লিয়ার? সো উনি যে $60 একটা সেট আপ করছেন, উনি যদি এই $60 দিত, তাহলে আমি ওনার থেকে ডলারের এগেনস্টে কোনো টাকা নিতাম না। তখন আমি কি নিব? শুধু আমার অ্যাড সেট আপ করার জন্য একটা সার্ভিস চার্জ। যেমন ধরেন আমি একটা অ্যাড সেট আপ করতে সার্ভিস চার্জ নিই, সাপোজ ধরেন $500। সো উনি কি করতো, $60 উনি নিজেই দিত, আমাকে জাস্ট উনি এক্সট্রা $500 দিত, আমি ওনার অ্যাডটা সেট আপ করে দিতাম। আর যেহেতু উনি এই ডলারটাও আমার থেকে নিচ্ছে, সো আমি যেটা করি, আমি ডলারের টাকাটাও নেই, অ্যাডিশনালি ওনার থেকে ওই সার্ভিস চার্জ $500 নেই। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। সো এটাই আপনার কাজ। জি, কার কি কোশ্চেন আছে একটু করে একটা ফেলি। কোয়েশ্চেন ছিল। শিওর। টার্গেটেড আপনি অডিয়েন্সে ওখানে আপনি গুলশান দিয়েছেন আর মানে নিয়ার বাই জায়গাগুলো, এখন আমি যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট দিতে চাই তখন শিওর দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি ঢাকা একবার চুজ করবেন, চিটাগাং একবার চুজ করবেন, কোনো প্রবলেম নেই। মানে বাট এটা অনেক বেশি ভাঙবেন না, ট্রাই করবেন লোকেশন যদি দেন 3-4টা লোকেশন দেন, এর বেশি ভাঙার দরকার নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্লেজার। হ্যালো জি স্যার, আমি চাইছি ওই যে ইউনিভার্সিটি আছে সব লোকেশনের এরিয়া যেটা দিছিলেন ভাই, ওইটা একজন একজন মানে করে বলেন, দুজন একসাথে বললে বুঝবো না। আগের দিন ওই যে এরিয়ার একটা দেখাইছিলেন, ওখানে আর কি অল বাংলাদেশ দেওয়ার জন্য, কিন্তু ওখানে তো শুধু মানে ডিভিশন, মানে খুলনা ডিভিশন, কুমিল্লা ডিভিশন এরকম আসতেছে, কিন্তু ওখানে তো অল বাংলাদেশ ওইটা আসছে না।
আমি কোথায় বলছিলাম অল বাংলাদেশ? আমি বলছি সার্ভিস এরিয়া, আপনি যেখানে সার্ভিস দিবেন ওই এরিয়া দিতে। অল এখন বাংলাদেশ তো বলিনি। আপনি যদি যদি আমার ওইটা অল বাংলাদেশ হয় তাহলে তাহলে আপনার ওইখানে হাত দেওয়ার দরকারই নেই, সার্ভিস এরিয়াতে হাত না দিলেও চলবে, ওইটা কোনো ম্যান্ডেটরি পার্ট না। ওইটা যেমন এমটি আছে ওইটা এমটি থাকুক, ওইটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই আপনার। ঠিক আছে। ভাইয়া জি। ওই যে আপনি যে বললেন ট্যাক্সের ব্যাপারে, ট্যাক্স এই ধরনের অ্যাড সেট আপ করতে যদি আমরা $50-60 নেই, কিন্তু সেটার জন্য সার্ভিস চার্জ নিচ্ছি 300 থেকে 500 টাকা, তো জি। সেখানে তো ব্যাংক ঠিকই দেখছে যে আমি $60 এভাবে পে করছি, সেটা তো জমা হয়ে যাচ্ছে সেখানে। সেক্ষেত্রে একটা সমস্যা না? কারণ আমি তো খরচ করছি অনেক বেশি, কিন্তু আমার অ্যাকচুয়াল আর্নিং তো অনেক কম। না, অ্যাকচুয়াল আর্নিং অনেক কম না। আপনি যেহেতু $60 কিনতেছেন, দ্যাট মিনস ব্যাংক এটাই জানে যে আপনি $60 আর্ন করতেছেন। সো এইটা আসলে গভর্নমেন্ট কখনো এটা আপনার দেখতে যাইবে না যে আপনি এত ডলারের যে বুস্ট করতেছেন আপনার আর্নিং কম নাকি বেশি, বুঝতে পারছেন? সো আপনার যে 500 টাকা ইনকাম হইতেছে, তাহলে আপনি এটাই দেখাবেন আপনার ইনকামটাই 500 টাকা, সো 500 টাকার এগেনস্টেই আপনার ট্যাক্সটা কাউন্ট হবে। আপনি যেটা দেখাবেন এটা হচ্ছে যে আপনার তাহলে কোনো একটা অ্যাকাউন্টেন্টের হেল্প নিতে হবে, যে আমি যেহেতু এই একটা কাজ করতেছি, সো আমার এখানে এই $60 কিন্তু একটা ইনভেস্ট, এটা কিন্তু আমার কোনো ইনকাম না। সো এগুলা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টেন্ট থাকে, সো অ্যাকাউন্টেন্ট এগুলা সামলাই দিবে তখন, যে কিভাবে আপনি ট্যাক্স থেকে বাঁচবেন, তাই না? এইগুলারও সিস্টেম আছে। আপনার ওই $60 এগেনস্টে তো সে আপনার থেকে ইয়ে নিবে না, ট্যাক্স নিবে না, কারণ ওইটা তার আপনার ইনকাম না, ওইটা আপনার ইনভেস্ট হইতে পারে। সো এটা হচ্ছে ভাইয়া, অ্যাকাউন্টেন্ট থাকলে ওরা এগুলো ম্যানেজ করে দেয়। হ্যাঁ, এখন তো গোলা যাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটা অ্যাড বসানোর জন্য এখানে যতই খরচ করি, একটু আগে দেখলাম যে $20, হুম। তো এটা তখন ওইটুকুনি খরচ হচ্ছে, বাট আমি কি যার যার জন্য অ্যাড বসাচ্ছি তার কাছ থেকে অন্য টাকা নিব? হ্যাঁ, অবশ্যই এক্সট্রা সার্ভিস চার্জ নেবেন না, কারণ আপনি $20 যেটা অ্যাড দিতেছেন এটা তো এই 20টা প্লাস করে, তাই তো? অবশ্যই এই $20 তো ভাই অ্যাডের টাকা, এটা তার আপনি নিচ্ছেন না। ওইটা তো ওনার আর আমার হ্যাঁ, কনভারসেশন থাকবে, তাই না? এটা তো এখানে এক্স্যাক্টলি, আর শো এটা হবে আপনি না। বলেই নেবেন সবার আগে। ওকে, ওকে। আর ভয় নাই, আপনি এত এই যে $50 $100 এই ধরনের কাজ করলে না, সরকার অ্যাকচুয়ালি আপনাদেরকে ধরতে বুঝতেছি না আসবে না। প্রথম তো। বুঝতে পারছি, মানে আমি ওই আপুর কথাটার অ্যান্সার দিচ্ছি যিনি ট্যাক্স নিয়ে একটু ইয়ে ছিলেন। এই ছোটখাটো কাজের জন্য আসলে গভর্নমেন্ট আপনার চোখে আসবে না। গভর্নমেন্ট ধরেন $2000-3000 $5000 $10,000 এই ধরনের যারা ট্রানজেকশন করে তাদের পিছনে ছুটে, আমাদের মতো গরিবদের পিছনে গভর্নমেন্ট আসলে ছুটবে না। সো নিশ্চিন্তে কাজ শুরু করেন, আরেকটা সমস্যা কথা, নেই। জি স্যার ধরেন আমি ফার্স্ট কাজ করছি, তো জি। আমার আমার তো তখন ডলার থাকবে না। হুম। তখন আমি কিভাবে ওই যে এই যে এখানে আপনি যে তো $20 কার্ডে ডলার লাগতেছে নেবেন, তখন? আপনি তো কার্ডে ডলার নিয়ে দেন, এখন কিছু করার নাই, আপনাকে তখন ইনভেস্ট করতে হবে নিজের পকেটের থেকে, আর আপনি ক্লায়েন্টের থেকে তো আগেই ডলারের টাকা নিয়ে নেবেন। ও স্যার আচ্ছা। জি দেখা যাচ্ছে আমার মাসে $200 লাগে, জি এখন $200 লাগে, এখন এটা তো আমার ছোট, জি। এখন কি আমার পিন নাম্বার ইউজ করা লাগবে? এটা কি নিয়ম কি? ভাই মানে এটা আপনি $1 করলেও এটার জন্য আপনার ওই এক্সট্রা 15% দিতেই হবে। আপনি $1 করেন আর $100 করেন, আপনার টোটাল অ্যামাউন্টের উপরে 15% এক্সট্রা ফেসবুককে দিতেই হবে, যদি আপনার বিন নাম্বার না থাকে। আর যদি বিন নাম্বার থাকে তাহলে এই 15% এক্সট্রা দিতে হবে না। জি সরি, বিন নাম্বার না থাকলে দিতে হবে, থাকলে দিতে হবে না। আপনি যে কোনো কার্ডের মাধ্যমে বুস্ট করতে পারবেন, সেটা পেওনিয়ার হোক আর হচ্ছে পেপাল হোক, কোনো সমস্যা নেই। জাস্ট এ সেকেন্ড, আমি একটু হোল্ড করতেছি। জি বলেন। জি আকাশ ভাই, একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো, ক্লায়েন্ট যদি আমার কাছ থেকে কোনো ডকুমেন্টস চায়, লাইক যে তার $60 যে আমি তার কাছ থেকে নিলাম আর সেটা যে আমি খরচ করলাম, হুম, সেটা কোনো রিসিপ্ট কি এখান থেকে পসিবল নাকি তাকে? অবশ্যই পসিবল। আপনি এখান থেকে সবার প্রথম হচ্ছে যে রিপোর্ট আপনি ডাউনলোড করে তাকে দেখাবেন,
অ্যাডিশনালি আপনি যখন এই যে বিলিং থেকে আপনি আপনি যে পেমেন্ট করেন সেই পেমেন্টেরও হচ্ছে এখান থেকে আপনি রিসিট বের করতে পারবেন। বাট প্রবলেমটা তখন হবে যদি আপনার এরকম একসাথে অনেকগুলো অ্যাড চলতে থাকে। তো অনেকগুলো অ্যাড চললে অ্যাকচুয়ালি আপনি বিলিং এ তো আপনি একটা সামারি পান, হ্যাঁ, সেই টোটালটা আসলে এভাবে দেখানোটা একটু মুশকিল। বাট এখানে আপনি রিপোর্ট হিসেবে যদি নেন তাহলে আপনি হয়তো কিছু একটা দেখা যায়। দাঁড়ান একটা সেকেন্ড, আমরা একটু রিপোর্টটা দেখি। রিপোর্টের ভিতরে কি পেজ অনুসারে আলাদা আসে কখনো? যদি আসে তাহলে হয়তো বা পেজ অনুসারেও আপনি দেখাইতে পারবেন, আদারওয়াইজ নট পসিবল। আদারওয়াইজ আপনাকে আসলে সামারিটাই দেখাইতে হবে। ডাউনলোড হইলো কই? ডাউনলোড ডাউনলোড, আচ্ছা আমরা আবার ডাউনলোড করি। না, এটা তো আসলে আপনার হচ্ছে পেজ অনুসারে দেখায় না। যদি আপনি অনেকগুলা ইসের জন্য হচ্ছে ইয়ে করেন, মানে পেমেন্ট করেন পেজের জন্য, তখন আসলে আলাদা আলাদা দেখানোটা মুশকিল, এটা পসিবল হয় না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আরেকটা ইস্যু যেটা বললেন যে ট্যাক্সের যে ব্যাপারটা, জি তো আমি যে $60 এগেইনস্টে দেখা গেলো $60 আমি খরচ করে ফেললাম, জি তো সেখান থেকে আমি $500 যে ইনকাম করলাম, হ্যাঁ, হুম এই $500 তো কোনো ডকুমেন্টস থাকতেছে না। সো আমি যদি হ্যাঁ ট্যাক্স দিতে চাই, তো সেই ক্ষেত্রে জি। যে ওই $500 ডকুমেন্টেশনটা আমি কিভাবে করবো এখান থেকে? এটা আপনার তাহলে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। আপনার বিজনেসের এগেইনস্টে বাই আপনি একটা বাই অ্যাকাউন্টস ফেসবুকে মেনটেন। বাই ফেসবুকে কোনো অপশন নাই না? জি না, ফেসবুক আপনারা এত ভালোবাসা করতে দিবে ভাই? না সেটা জি একটা প্রশ্ন করতে চাচ্ছি, জি বলেন। সেটা হচ্ছে যে আমার যদি অ্যাড এর কাজটা কিছুতে করতে পারছি না, মানে সেটা ম্যানেজ হোক আর নিজের হোক। আমি কথা বুঝি নাই ভাই, আপনার কথা অর্ধেক আসছে বাকি অর্ধেক আসেনি। জি, আমি বলছি যে এই যে ব্যাংকের যে জন্য যে ব্যাংকের যে একটা মাস্টার কার্ড থাকতে হবে আমাদের, জি এটা যদি না থাকে, এখন আমার ম্যানেজ থেকে নেওয়া হোক বা নিজের হোক, তাহলে তো আমরা এই অ্যাড এর কাজটা আর করতে পারছি না। যদি কার্ড না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? জি জি। ভাইয়া আমরা কি এখনই এটার জন্য হলো ইয়ে করব নাকি হলো সম্পূর্ণ ক্লাস শেষ করার পর? ভাই কার্ড আপনি আজকে নিলে এটা আপনার আজকের থেকে এটা একটা অ্যাসেট, এটা আপনার জন্য সারা জীবন লাগবে। এটা আপনার যেদিন ইচ্ছা আপনি সেদিন করে ফেলেন। আচ্ছা জি ভাই আমরা তো ধরেন অ্যাড এর পেমেন্টটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করব, হুম, কিন্তু সেলার বায়ার যখন আমাদেরকে পেমেন্টটা দিবে, জি তো সেটা তো ক্রেডিট কার্ডে মনে হয় পসিবল হবে জি না। না জি না। সেটা তো মনে হয় পে ওনারের মাধ্যমে, হ্যাঁ, নাকি? পেওনিয়ারের মাধ্যমে, বা আপনার যদি পেপাল থাকে তাহলে পেপালের মাধ্যমে পাবেন। আচ্ছা। আর ভাই আমাদের পেজের রোলটা কি থাকবে তখন, মডারেটর? অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার দিয়েও করা যায়, মডারেটর দিয়ে করা যায়, অথবা অ্যাডমিন যদি দিয়ে দেয় তাহলে তো আরো ভালো। আচ্ছা আচ্ছা। ভাইয়া তাহলে কি পেপাল খোলা লাগবে আমাদের? পেপাল আপনি কইতে খুলবেন আপু? পেপাল তো বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। পেওনিয়ার খুলতে পারেন, আচ্ছা আর আপনাদের বোধহয় পেওনিয়ারের উপরে ক্লাস হবে কোর্সের শেষে। আচ্ছা। তো যেটা ভাই বাংলাদেশে পিওনিয়ার আছে কি? আপাতত বাংলাদেশি মানুষের কাজ করার জন্য তো আপনি পারবেন। তো আগে না এটা আমি বাংলাদেশিদেরকে দিয়ে জানতাম না চিনতে আসলে পারেন। ভাইয়া, যে পেপাল নাই। বুঝতে পারছি যে যেটা বললাম, আগে তো বাংলাদেশি মানুষের কাজ করেন, পরে ফ্রিল্যান্সিং এর চিন্তা করেন। আগে চিন্তা করেন লোকাল মার্কেটে কাজ করার জন্য আপনি আসলে ফিক্স কিনা, আপনার সব অ্যাসেট জি আছে জি কিনা, আগে সেইগুলো ফিক্স করে ফেলেন। জি। আচ্ছা আচ্ছা স্যার, আমাদেরকে ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে খুঁজে পাবে, মানে কিভাবে খুঁজে নেবে এক্স্যাক্টলি, মানে ওটাই প্রশ্ন। আপনি মার্কেটিং করলে খুঁজে নিবে। এখন একটা জিনিস চিন্তা করেন ভাই, প্রচারেই প্রসার, প্রথম দিনই বলছি। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস চলে? 4 নম্বর। 4 নাম্বার। 4 নাম্বার ক্লাস। আচ্ছা আমাকে এটা একটু বলেন তো, আপনাদের কার কার ফ্যামিলিতে জানে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন? জি স্যার, আমার ফ্যামিলি তো জানে। কয়জন জানে? আপনার ফ্যামিলি সবাই জানে? জি 4 সবাই 5 জন। জি স্যার, সবাই জানে। আচ্ছা আমি 2 জন পাইলাম যাদের ফ্যামিলিতে সবাই জানে। আর জি স্যার, আমার আমার ফ্যামিলি ফ্যামিলি সবাই জানে। আচ্ছা তাহলে আমি 6 জন পাইলাম যাদের ফ্যামিলি সবাই জানে। জি এখন একটা জানে জিনিস কোর্স চিন্তা করেন, করছি, স্পেসিফিকলি কি করছি তা হয়তো সেটাও ভেঙে জানে না। বলা হয়নি। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার ফ্যামিলি পার্সনরাই যদি এটা না জানে যে আপনি কিসের কোর্স করতেছেন, কি জানতেছেন, আদৌ আপনি কি শিখতেছেন,
তাহলে আমাকে এটা বলেন যে বাংলাদেশের মানুষ কিভাবে জানবে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন বা স্যার, জানতেছেন? আব্বু আম্মু তো আর স্যার ওইভাবে বোঝে না। না, আমি আপনার আব্বু আম্মুরে দিয়ে এক্সাম্পলটা দিছি আর কি, যে আপনার ফ্যামিলি পার্সনই এখনো জানে না যে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, তাহলে ক্লায়েন্টরা কিভাবে জানবে? দ্যাট মিন্স আপনি এখন পর্যন্ত সেক্ষেত্রে প্রচার কি শুরু আমাদের করেন একটা নাই। পেজ বা এমন কিছু খুলতে হবে? আপনি পেজ খুলেন অথবা আপনি আপনার প্রোফাইলটাকেই মেনটেন করেন। যেমন আমি হলে কি করতাম, আমি হলে এই যে আমি একটা কোর্স স্টার্ট করছি, কার সাথে স্টার্ট করছি এবং কোন ইনস্টিটিউট থেকে স্টার্ট করছি এটা নিয়ে আমি প্রথমেই একটা পোস্ট করে দিতাম যে আল্লাহর নাম নিয়ে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করলাম। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ নিজের নলেজটা বাড়ানোর কাজ শুরু করলাম, হয়তো এই ইনস্টিটিউট থেকে শিখতেছি বা এই ভাইয়ের সাথে শিখতেছি। তাহলে কি হইতো, আমার প্রোফাইলে যে 200 মানুষ আছে বা 2000 মানুষ আছে, এরা তো অন্তত জানবে যে হ্যাঁ উনি ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করছে। এবং আপনি যে প্র্যাকটিস গুলো করবেন সেই প্র্যাকটিস গুলো আপনি আপনার প্রোফাইল থেকে পোস্ট করতে পারেন। তো তখন মানুষ বুঝতে পারবে যে না, আপনি অনলি শিখতেছেন না, আপনি আসলে কাজটা পারেন এবং করতেছেন। তো তখন কি হবে দেখবেন, আপনার প্রোফাইলের মানুষই আপনারই নক দিবে, "এই তুমি তো ডিজিটাল মার্কেটিং শিখতেছো, তুমি কি ফেসবুক মার্কেটিং পারো?" আপনি বলবেন হ্যাঁ আমি ফেসবুক মার্কেটিং পারি। তখনই সে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পেজটা একটু সেট আপ করে দাও, অথবা বলবে আমার অ্যাডটা একটু সেট আপ করে দাও। এইভাবেই আসলে আপনার আপনার নিজেকে আপনার নিজের প্রমোশন করতে হবে। এখনো কি কেউ একজন আছেন যে পোস্ট করছেন আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি? কেউ করেন নাই। তাহলে আপনি যদি পোস্টই না করেন, আপনি যদি মানুষকে না জানান, তাহলে কাস্টমার কি আইসা আপনার দরজা নিজে থেকে নক দিবেন? নক নক, দরজাটা খুলেন, আপনি কি মার্কেটিং পারেন? তাহলে আমি আপনাকে কাজ দিতে চাই। ইজ ইট পসিবল? নো স্যার। অলওয়েজ মার্কেটিং করতে হয়। একটা জিনিস চিন্তা করেন, আমি আমার প্রোফাইলেও যদি যাই, দেখেন আমি কালকে বোধহয় কালকে তো মনে হয় পোস্ট করছি সম্ভবত, কালকে আমি একটা পোস্ট করছি যে আমার অনেকগুলা ব্যাচ শেষ হয়েছে, যাদের কি অনেকগুলা ছবি, তাই না, তাদের ফার্স্ট ডের ছবি, কারো লাস্ট ডের ছবি, এভাবে কি আমি একটা পোস্ট করছি। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি যে ক্লাস করাই, আমি যে ব্যাচ নেই, এরা সবাই জানে, আমি কিন্তু এটা পোস্ট না করলেও চলতো। তারপরও আমি পোস্ট কেন করতেছি, কারণ কি মানুষকে বারবার রিমাইন্ডার দেয়া যে না আমি এখনো ক্লাস নিচ্ছি, আমি এখনো ট্রেনিং করাইতেছি এবং আমার স্টুডেন্টরা, আমার মানে ট্রেনিং এ অনেক স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে, এইটা বোঝানোর জন্যই কিন্তু এই পোস্ট গুলা করা, তাই না? সো এটা যদি আমি না করি তাহলে মানুষ ভুলে যাবে না যে আমি আসলে কোর্স করাচ্ছি কি করাচ্ছি না। এটাই তো একটা মার্কেটিং, তাই না? সো আমি কিন্তু আমার কাজটা এখনো করতেছি, আপনারা শুরু করছেন, আপনারা এখন থেকে আপনাদের প্রমোশন শুরু করে দেন। স্যার এখনো তো মানে প্র্যাকটিস মানে নিজে সমস্যা নাই তো, আপনার তো এটা বলতে বলি না যে আপনি কাজ করেন এখনই, আপনাকে কি বলতে বলছি যে আপনি শেখা স্টার্ট করছেন, অন্তত এটা তো জানান দেন, আস্তে আস্তে তো জানবে। আর এত ভয়ের কিছু নাই, কাজ করতে করতে আরো বেশি শিখবেন, না করলে জীবনও শিখবেন না। আর আপনাদের আজকের কোনো হোমওয়ার্ক নাই, হোমওয়ার্ক একটাই, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারেন। এটা তো আর আসলে আমি তো আর আপনার অ্যাড ম্যানেজারে ঢুকে দেখতে পারবো না, সো এইটার কোনো হোমওয়ার্ক হবে না, এটা আপনারা জাস্ট নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন, দ্যাটস ইট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। আমি যদি ভুল শুনে না থাকি, যদি ঠিক শুনি, আপনি একটা ইয়ে করছেন যে ব্যবসায়ীরা ছাড়া গভর্নমেন্ট বিন নাম্বার দেয় না, তাই না? তো ব্যবসায়ী আমি বলি নাই আপু, আমি বলছি আপনি যদি ভ্যাট ট্যাক্স না দেন তাহলে হ্যাঁ, আপনার বিন নাম্বার থাকবে না। আমার কোশ্চেনটা হচ্ছে আর কি, আমি যদি বিজনেস করি তাহলে গভর্নমেন্ট আমাকে কিভাবে বিন নাম্বারটা আর কি দিবে? আমাকে কি অ্যাপ্লিকেশন করতে হবে? হ্যাঁ, এটা তার বোধহয় একটা আপনি জিনিস। সিটি কর্পোরেশন না জানো ভ্যাট ট্যাক্সের যেই এটা মানে আয়কর বিভাগ যেটা আছে আর কি, আয়কর হুম। বিভাগে আপনি যখন ট্যাক্স দিবেন তখন আপনাকে ওরা এটা প্রোভাইড করে দিবে। স্যার আচ্ছা, থ্যাংক ইউ। ভাই স্যার এটা কি যে কোনো বিজনেসের হইতে পারে? এটা যে কোনো বিজনেসের হইতে পারে, আপনি সরকারের ভ্যাট দিলেই হবে, এবার যেইভাবে দেন আপনি। দেখা যাচ্ছে যে কোনো বিজনেসের ভ্যাট আমি দিচ্ছি, সেই বিন নাম্বারটা আমি এখানে দিলাম, কিন্তু আমার পেজটা ওই ওই কোনো বিষয়ের না। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাই এটা কি ইনকাম ট্যাক্স বা ইনকামের উপর ভ্যাট দিতে হয়? যেমন আমরা খেতে গেলেও তো রেস্টুরেন্টেও তো আমরা ভ্যাট দিই। ভাই ওই ভ্যাটে, ওই রেস্টুরেন্টে খাওয়ার ভ্যাট দিয়ে কোনো লাভ নাই, ওইটা না ওইটা ওই বলতেছি যে রেস্টুরেন্টের ইনকাম মালিক। ট্যাক্স। জি, ইনকাম ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্স। জি জি। আচ্ছা, আচ্ছা, মতিউর একটা রহমান আমার ভাই হাত তুলছেন, বলেন ভাই। পেজ ক্রিয়েট করতে আমার একটু প্রবলেম হয়েছে, যেটা হলো কি বাটন যেন এটা ছিল? ভাই আপনি কি বলছেন আমি বুঝি নাই। পেজ ক্রিয়েট করার সময় একটু প্রবলেম হয়েছে, সেটা হলো ওই যে
কি বলে এটা অ্যাড বাটনে ওখানে যে অপশন গুলো আছে কল নাও আমি চাচ্ছি যে এটা পেজে অ্যাড করার জন্য, বাট ওখানে এটা সিলেক্ট করার পরে যখন আমি নাম্বার দিই এবং আমার বাংলাদেশের দিই তখন একটা লেখা আছে সরি উই ডু নট সামথিং লেখা একটা আছে পারমিশন চাই। আপনি কি বাংলাদেশে বসেই কাজ করতেছেন? জি জি বাংলাদেশে, হ্যাঁ। তাহলে কি লেখা থাকে এটার একটা স্ক্রিনশটটা শেয়ার করেন, স্ক্রিনশট না দেখলে তো বলতে পারবো না। আর ওই জায়গায় যে বিভিন্ন দেশের নাম্বারের কোড ওইগুলো আসে, ওই কোডটা বাংলাদেশের না দিলে ওইটা হবে না। না না আমি বলতেছি সরি ইউ ডু নট হ্যাভ পারমিশন টু ক্রিয়েট অর এডিট কল টু অ্যাকশন বাটন। আপনি কার পেজে করতেছেন? এটা আপনার পেজ নাকি অন্য কারো পেজ? আমার পেজ। তাহলে আপনারা পারমিশন কেন দিবে না যদি এটা আপনার পেজ হয়? বলেন, আপনার পারমিশন নাই ওই পেজে, আপনি বোধহয় ওই পেজের অ্যাডমিন না, এই কারণে এটা বলতেছি। এটা এটা আমি ক্রিয়েট করছি, যদি আপনি একটু আমার পেজে ওখানে দেখছেন যে লিংকটা ওপেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আমি তো ওকে ভাই মোবাইল ফোনে কেন? এটাকে আমাকে এটার জবাব দেন। আচ্ছা কম্পিউটার একটু নেট প্রবলেমের জন্য আমি আসলে এখানে করেছি। মোবাইল ফোন থেকে তো এই কাজ আপনি এমনিতেও করতে পারবেন না, আপনি মোবাইল ফোনে ঢুকে কি কাম? আসলে ওখানে একটু নেটওয়ার্ক অ্যাক্সেস প্রবলেম, এই জন্য আর কি মোবাইলে আর কি জয়েন। মোবাইল ফোন থেকে তো এই কাজ আপনি করতেই পারবেন না, এটা তো দেখায়ও লাভ নেই। এটা সামান্য একটা মানে প্রবলেম, সাময়িক সময়ের জন্য, আমি পরে এটা ঠিক করে নেব। নেট প্রবলেম আপনি বোধহয় আমার কথা বুঝেন না ভাই, আপনি এখন ফেসবুকে লগ ইন করে লাভ নাই, আপনি মোবাইল থেকে তো এগুলোর অ্যাক্সেস পাবেন না। ও আচ্ছা। আকাশ ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হলো আমি যখন পেমেন্ট দিব ক্রেডিট কার্ড দিয়ে কোনো জি। অ্যাডের, তো যেমন ধরেন আমি ফিক্স করে দিলাম আমার ডেইলি হয়তো বা $4, আমি 5 দিনের জন্য 4-5 $20 লাইফ টাইমে ফিক্স করলাম। জি। এখন আমি যখন পেমেন্টটা দিব ওই $20 কে ওরা একবারে কেটে নেবে? জি না, জি না, আপনার ক্রেডিট কার্ডটা অ্যাডই থাকবে, ওরা ওদের মতো টাইম টু টাইম পেমেন্টটা কেটে নিবে। আদারওয়াইজ হচ্ছে আপনার যখন আপনি নিজেও চাইলে পেমেন্টটা করে দিতে পারেন। আরে এত নয়েজ। এরা হচ্ছে ওদের মতো, ওদের যে থ্রিশোল্ড আছে থ্রিশোল্ড অনুসারে ওনারা কেটে নিবে। আদারওয়াইজ হচ্ছে আপনি করতে পারবেন, কি বলে এটাকে, আপনি নিজেও পেমেন্টটা করে দিতে পারবেন, বাট এটা এট এ টাইম কাটে না। মাঝখানে কি বন্ধ করে দেয়া যায় কোনো কারণে? জি অবশ্যই, আপনি ইচ্ছা হলে এটা অফ করে দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমি বিজনেস পেজ পেজ থেকে যা পোস্ট করব তা আমি আমার আম, আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদের আমি কিভাবে দেখাবো? এই পোস্টটা কি আমি এখান থেকে আপনি বিজনেস আপনার পেজ থেকে? পেজ, হ্যাঁ পেজের থেকে পোস্টটা শেয়ার করে দিবেন প্রোফাইলে, তাইলেই হবে। আচ্ছা জি স্যার জি। স্যার আমি যখন আমার নিজের পেজটা খুললাম, সেটা তো আমি আমার প্রোফাইল থেকে খুললাম, কিন্তু যখন আমি এটা অন্যের হয়ে কাজ করব তখন সেটা তার অ্যাক্সেসটা আমি কিভাবে পাবো? আপনাকে আপনি অন্যের অ্যাকাউন্ট থেকে তো আর করতে পারবেন না, আপনি যেটা করতে পারেন আপনার অ্যাকাউন্টে খুলে অন্যকে অ্যাডমিন করে দিতে পারেন, তখন তার কাছে পেজটা হ্যান্ড ওভার হয়ে যাবে, আপনি অ্যাডমিন অপশন থেকে নিজেকে রিমুভ করে ফেলবেন, এটা হতে পারে। জি স্যার, জি স্যার জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন ছিল জি যে স্যার যখন আমি ক্লায়েন্টের জন্য কাজ করব, সাপোজ আমি যখন $20 বুস্ট করার জন্য যখন কাজ করব, আমার বিন নাম্বার যখন থাকবে না, তখন কি স্যার আমি যে ফেসবুক যে 15% যে ভ্যাটটা কাটে, যে মানে ফেসবুকে যেটা দিতে হয়, এটা কি আমি ক্লায়েন্টের কাছ থেকে এক্সট্রা চেয়ে নিব? জি অবশ্যই এক্সট্রা চেয়ে নেবেন। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওইটাই। $20 এগেনস্টে আপনার $3 এক্সট্রা পে করতে হবে, সো এই $23 আপনি ক্লায়েন্টের থেকে চেয়েই নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করছি এগুলো কি আর দেখবেন না? ভাই এগুলো আমি দেখবো পরে, আমার সময় মতো আমি দেখবো, যদি কোনো ইস্যু থাকে আমি জানাই দিব, যার ইস্যু থাকবে তাকে আমি মেসেজ করে দিব।
আর এটা তো ক্লাস টাইমে দেখা পসিবল না, কারণ না বলতে 40টা পেজ না যদি দেখেন, দেখি। জি যদি না দেখেন তাহলে তো আমরা আমাদের ভুলটা কোন জায়গায় হয়েছে স্যার আমরা তো আর বুঝতাম না। জি দেখে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা এইটাই। আচ্ছা ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। গুড নাইট হ্যাঁ। এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।